আব্বু একটাবার বোঝার চেষ্টা করো। উনি হলেন আমার কলেজের বড় আপু। এখন যদি আমাদের কলেজে কোনোভাবে জানাজানি হয়ে যায় যে ওনার সাথে আমার বিয়ে হয়েছে, তবে আমাদের দুজনের রেপুটেশনের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? জুনিয়র হয়ে সিনিয়রকে বিয়ে করছি শুনলে ফ্রেন্ডরা হাসাহাসি করে আমায় মেরে ফেলবে। রেপুটেশন? কিসের রেপুটেশন? তুমি আমাকে রেপুটেশন শেখাচ্ছ? আমি বলেছি সেটাই হবে। সবার আগে আমার বন্ধু রেপুটেশন আমার কাছে বড়। তাই বলে তুমি তোমার বন্ধুর রেপুটেশন বাঁচাতে গিয়ে আমাকে এইভাবে বলি দিয়ে দেবে? নিজের ছেলের কথা একবারও ভাবলে না? আকাশ, তুমি কিন্তু এবার অনেক বেশি বাড়িয়ে বলছো। আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়। আমি আর একটা কথা শুনতে চাই না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমার বিয়ে আজই হবে এবং এই মুহূর্তে। আকাশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার বাবা ঘর থেকে গটগট করে বেরিয়ে গেলেন। তিনি সোজা নিচে চলে গেলেন যেখানে তিথির বিয়ের আয়োজন করা হয়েছিল। তিথি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ে আর আকাশ ফার্স্ট ইয়ারে। তিথি যেমন সুন্দরী তেমনি অসম্ভব ইন্টেলিজেন্ট। পুরো কলেজ তার ফ্যান, আর আকাশ হলো খেলাধুলায় ফেমাস। তার দুজনকে নামে চিনলেও কখনো আহামরি কোনো পরিচয় ছিল না। তবে আকাশ মনে মনে তিথিকে পছন্দ করত, কিন্তু কখনো প্রকাশ করেনি। তিথির বিয়ের খবর শুনে আকাশের মনটা আগে থেকেই খারাপ ছিল, কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সে চরম অবাক। বিয়ের আসরে হুট করে বরপক্ষ ফোন দিয়ে জানিয়ে যায় তারা আসবে না। কেন আসবে না তার কোনো সঠিক কারণও তারা জানায়নি। হুট করে বিয়ে ভেঙে যাওয়ায় তিথির বাবা কান্নায় ভেঙে পড়েন। আকাশের বাবা বন্ধুর এই দুর্দিন সহ্য করতে না পেরে ঘোষণা দেন বন্যা আসলে নেই, তার ছেলে আকাশই হবে তিথির বর। তিথির বাবা বন্ধুর এমন মহানুভবতায় চোখের পানি মুছতে মুছতে রাজি হয়ে যান। আকাশ যখন নিজের রুমে হতভম্ব হয়ে বসেছিল, ঠিক তখনই তার মা ঘরে ঢুকলেন এবং আকাশের কাঁধে আলতো করে হাত রাখলেন। বাবা আকাশ, মেয়েটা কিন্তু মোটেও খারাপ না। বেশ চঞ্চল হলেও মনটা খুব পরিষ্কার। আমি তো ওকে চোখের সামনে বড় হতে দেখেছি। কিন্তু আম্মু, পরিচিত হওয়া এক জিনিস আর বিয়ে করা অনেক বড় একটা দায়িত্ব। আমরা কলেজের জুনিয়র সিনিয়র, এটা লোকে কিভাবে নেবে? পাগল ছেলে তোরা তাও তো পাগল ছেলে তোরা তাও তো একে অপরকে চিনিস। তোমার আব্বুর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমরা কেউ কাউকে চিনতাম না। কই আমাদের সংসার কি চলছে না? দেখতে দেখতে তো 25টা বছর কাটিয়ে দিলাম একসাথে। ভালোবাসা কি আমাদের মধ্যে কম আছে? মায়ের কথা শুনে আকাশ বুঝতে পারল যে তার মা বাবা যেহেতু রাজি, সেখানে তার অমত দেওয়ার কিছু নেই। আর তিথি মেয়েটা তো খারাপ না। এখন আকাশের ভেতরে একটা অদ্ভুত অ্যাটিটিউড কাজ করছে। কলেজের ক্রাশ এখন তার বউ হতে চলেছে। পুরো কলেজ যার জন্য পাগল, সে এখন শুধুই তার হয়ে থাকবে। বিয়ের আনুষ্ঠানিকতা খুব দ্রুত শেষ হয়ে গেল। কোনো প্রতিবাদ বা আপত্তি আর টিকল না। কাজে যখন কবুল বলতে বললেন, আকাশের বুকটা একবার কেঁপে উঠল। সে শান্ত গলায় সায় দিল। অন্যদিকে তিথি পাথরের মতো বসেছিল। তার যে ছেলেটাকে সে কাল পর্যন্ত পিচ্চি জুনিয়র ভাবত, আজ তাকে স্বামী হিসেবে মেনে নিতে হলো। বাসর ঘরের দরজাটা যখন বন্ধ হলো, তখন আকাশের হৃৎপিণ্ড যেন ড্রামের মতো বাজছে। সামনের বিছানায় কোণে সাজে বসে আছে কলেজের সেই ফেমাস সিনিয়র আপু। আকাশ ধীর পায়ে গিয়ে তিথির সামনে দাঁড়াতেই তিথি ঘোমটা সরিয়ে কড়া চোখে তাকালো। শোনো আকাশ, বেশি কাছে আসার চেষ্টা করবে না। আমি তোমার সিনিয়র, সেটা ভুলে যেও না। এই বিয়েটা স্রেফ পরিস্থিতির চাপে হয়েছে। কলেজের সিনিয়র হতে পারেন তিথি আপু, কিন্তু এই ঘরের ভেতরে আপনি এখন আমার বউ। আর বউকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। হোয়াট? তোমার তো সাহস কম না আকাশ? আমার সাথে মুখে মুখে মুখ মেলাচ্ছ? বিয়ে যখন হয়েই গেছে তখন কলেজের রিলেশনটা না হয় কলেজের গেটেই ফেলে আসতেন। এখন তো আমি আপনার স্বামী, তাই না? তিথির আগে আর বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে রইল। এই শান্তশিষ্ট জুনিয়র ছেলেটার গলায় এমন কনফিডেন্স সে আগে কখনো দেখেনি। বাসঘরের নিস্তব্ধতা ভেঙে তিথি করা শাসন আকাশকে কিছুটা চমকে দিল। সে দ্রুত নিজেকে সামলে নিল। সারাদিনের ধকল আর বিয়ে ভেঙে যাওয়ার নাটকীয়তা আকাশকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছিল, কিন্তু এখন তিথির এই স্নেহ সুলভ আচরণ দেখে আকাশের জেদ চেপে গেল। সে ঠিক করলো এই গম্ভীর পরিবেশটাকে একটু খোঁচা মেরে হালকা করবে। আকাশ আলতো করে বিছানার এক কোণেই বসলো। এই যে মিস্টার জুনিয়র, তোমাকে আমি এক পাও এগোতে বারণ করেছি না? ওখানে বসলে কেন? দূরে গিয়ে দাঁড়াও। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। বাহ, নিজের ঘরে নিজের বিছানায় বসতেও এখন আপনার পারমিশন লাগবে নাকি? আর কতক্ষণ এভাবে রেগে থাকবেন তিথি আপু? আপনার কি মনে হয় না এখন আমাদের একটু রিল্যাক্স হওয়া দরকার?
সারাদিন তো কম নাটক হলো না। রিল্যাক্স মানে কি? শোনো আকাশ, খবরদার আমাকে তিথি আপু বলে ডাকবে না। কলেজে যখন সবাই জানবে যে আমার জুনিয়রের সাথে আমার বিয়ে হয়েছে, তখন আমার মান সম্মান কোথায় থাকবে ভেবেছো? তুমি জাস্ট একটা পিচ্চি ছেলে আমার কাছে, এর বেশি কিছু নও। আপনি বারবার কলেজের দোহাই দিচ্ছেন কেন বলুন তো? কলেজের বাইরে আমরা এখন স্বামী স্ত্রী, আর আপনি বলছেন আমি পিচ্ছি। আচ্ছা, একজন পিচ্চি ছেলে কি পারে কোনো মেয়েকে এইভাবে উদ্ধার করতে? বর না আসায় আপনি তো প্রায় কেঁদেই দিচ্ছিলেন। তখন এই পিচ্চি ছেলেই কিন্তু আপনার মান আর আপনার বাবার সম্মান বাঁচিয়েছে। সেটা ভুলে গেলে চলবে? একদম বেশি কথা বলবে না আকাশ। আমি মোটেও কাঁদছিলাম না, আমি তো মনে মনে খুশি হয়েছিলাম যে ওই বিপদ বিদায় হয়েছে, ওই আপদ বিদায় হয়েছে। কিন্তু তোমার মতো একটা ইম্যাচিউর ছেলের সাথে সারা জীবন পাল্লা দিতে হবে, এটা স্বপ্নেও ভাবিনি। ইম্যাচিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক একজন ইম্যাচিওর স্বামী তার সিনিয়র বউকে কিভাবে শাসন করে। আপনি কি জানেন তিথি, আপনাকে রাগলে কিন্তু বেশ কিউট লাগে। বিশেষ করে আপনার এই নাকের ডগায় যখন রাগ জমে থাকে, তখন ইচ্ছে করে ওটা একটু টেনে দেই। তোমার এত বড় সাহস আকাশ, তুমি আমার নাক টেনে দেবে? তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব, দেখি কে আটকায়। যেতে পারেন, দরজা খুলে আছে। তবে মনে রাখবেন, বাইরে এখন রাত 2টো বাজে, আর গেটের কাছে আমার আব্বু পাহারা দিচ্ছে। আপনি বেরোলে তো আব্বু ভাববে আমি হয়তো আপনাকে কিছু বলেছি। তখন কিন্তু আমার চেয়ে আপনার অবস্থা বেশি খারাপ হবে। আব্বুর রাগ তো চেনেনি। তিথিরাকে ফুসতে ফুসতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সে বুঝতে পারছে আকাশের সাথে তর্কে জেতা এখন অত সহজ নয়। আকাশ মনে মনে বেশ আনন্দ পাচ্ছে। তিথির এই অসহায় রাগ আর গালে ফুলে থাকা মুখটা তাকে মুগ্ধ করছে। সে বালিশটা টেনে নিয়ে আরাম করে শুয়ে তিথির দিকে তাকায়। আচ্ছা তিথি, একটা কথা সত্যি করে বলুন তো, আপনার ওই হবু বর কেন পালালো? সে কি আগে থেকেই জানতো যে তার হবু বউ সারাক্ষণ বাঘিনীর মতো গর্জন করে? নাকি সে আপনার কলেজের ওই খতরনাক ইমেজের কথা শুনে ভয় পেয়ে গেছে? আকাশ, তুমি কি আজ আমার হাতে মার খাবে? ও কেন আসেনি সেটা ওর ব্যাপার, আর আমি বাঘিনী কি না সেটা তোমার সময় মতো তোমাকে বুঝিয়ে দেব। এই বিছানাটা আজ আমার, তুমি সোফায় গিয়ে ঘুমাও। সোজা কথা। সোফায়? সরি আপু, সোফাটা বেশ ছোট, আপনার লম্বা হাত পা ওখানে ধরবে না। তাছাড়া বিয়ের প্রথম রাতে বর সোফায় ঘুমালে লোকে শুনলে কি ভাববে? আপনি বরং এক কাজ করুন, মাঝখানে এই কোলবালিশটা থাকুক, আমি ওই পাশে, আপনি এই পাশে, ব্যাস ঝামেলা শেষ। কোনোভাবেই না, আমি তোমার সাথে এক বিছানায় থাকবো না। তুমি এক্ষুনি নিচে যাও অথবা বারান্দায় গিয়ে বসো। কেন? আমাকে কি খুব ভয় পাচ্ছেন? নাকি ভয় পাচ্ছেন যে এই পিচ্চি জুনিয়রটা আপনার মন কেড়ে নেবে? আপনার হার্টবিট তো আমি এখান থেকেই শুনতে পাচ্ছি তিথি। এতে ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘ নই। ফালতু কথা বলবে না একদম। আমি কাউকে ভয় পাই না, তুমি জাস্ট আমাকে ডিস্টার্ব করছো। আমি ঘুমাতে চাই। আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করব না। তবে একটা শর্ত আছে, কাল সকালে কলেজে যাওয়ার সময় আপনি আমার সাথে আমার বাইকে যাবেন। রাজি তো? অসম্ভব, কলেজের সবাই আমাদের একসাথে দেখলে কি ভাববে? ছি, আমি রিকশায় যাব, তুমি তোমার মতো যাবে। ও আচ্ছা, তার মানে আপনি ভয় পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমি না হয় কাল কলেজে গিয়ে সবাইকে ঘটা করে বলে দেই যে আমাদের বিয়ে হয়েছে। সবাইকে গ্র্যান্ড ট্রিটও দিয়ে দেব কাল লাঞ্চ ব্রেকে। কি বলেন? না না, খবরদার এই কাজ করবে না আকাশ। ঠিক আছে বাবা, আমি তোমার সাথেই যাব। এবার অন্তত চুপ করো আর আমাকে শান্তিতে থাকতে দাও। আকাশ মনে মনে এক বিশাল জয়ের হাসি হাসলো। সে তিথিকে কলেজের কথা বলে ভয় দেখালে সে লাইনে আসবে। আকাশ আবার আয়েশ করে শুয়ে পড়ল। তিথি গজগজ করতে করতে বিছানার অন্য প্রান্তে গিয়ে বসলো। আকাশ মুচকি হাসছে। সে জানে তার মিষ্টি স্নেহর বউটাকে রাগিয়ে দিতে কি দারুণ মজা। আজকে রাতটা হয়তো এভাবেই ঝগড়াতেই কাটবে। কিন্তু এই ঝগড়ার ভেতরে এক অজানা প্রেমের বীজ বুনতে শুরু করেছে আকাশ। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে আসতে তিথির ঘুমটা ভেঙে গেল। কিছুক্ষণ সময় লাগলো তার বুঝতে যে সে নিজের বাড়িতে নেই, বরং তার কলেজের 1 বছরের জুনিয়র আকাশের ঘরে তার বউ হয়ে আছে। তিথি আড়মোড়া ভেঙে উঠে দেখলো আকাশ পাশে নেই। সে দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তিথির মনে একটা অজানা ভয় ছিল যে শাশুড়ি হয়তো তাকে কাজ নিয়ে কথা শোনাবে, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই তার সেই ভয়টা শান্তিতে বদলে গেল।
আরে তিথিমা, তুমি উঠে গেছো? এত সকালে ওঠার কি দরকার ছিল বলো তো? তুমি যাও, আরো কিছুক্ষণ আরাম করো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। না না আম্মু, আপনি একাই কাজ করছেন আর আমি শুয়ে থাকবো? আমাকে বলুন কি করতে হবে, আমি আপনাকে সাহায্য করছি। তিথিমা, এই বাড়িতে কোনো কাজের চাপ নেই। তুমি এখন আমাদের মেয়ে। যাও, ড্রয়িং রুমে গিয়ে বসো। আকাশের মা, মামনি কি খেতে পছন্দ করে সেটা জেনে নিয়েছো তো? ওকে একদম নিজের মেয়ের মতন আগলে রাখবে। তিথি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার নিজের বাবা মায়ের অভাব সে এক মুহূর্তের জন্য বোধ করল না। আকাশের বাবা মা তাকে এমনভাবে আপন করে নিলেন যে তিথির চোখের কোণে আনন্দ অশ্রু চলে এলো। ঠিক তখনই আকাশ তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ড্রয়িং রুমে ঢুকলো এবং এই দৃশ্য দেখে এক ভুরু কুঁচকে হাসলো। ও, তার মানে সকালেই তল্পা গুছিয়ে এই বাড়িতে নিজের আধিপত্য বিস্তার শুরু হয়ে গেছে। আব্বু আম্মু, তোমরা তো দেখছি আমাকে পাত্তাই দিচ্ছ না। এখন তো একটা মেয়ে পেয়ে ছেলেকে একদম ভুলেই গেলে। তুই আবার হিংসে করছিস কেন রে? তিথি আমাদের বাড়ির লক্ষ্মী হয়ে এসেছে। এখন থেকে বাড়ির সব আদর শুধু ওর জন্য। তোর জন্য নাস্তার প্লেটে আজ শুধু বড় একটা শূন্য থাকবে। আব্বু, তুমিও কি মায়ের সাথে একমত? মানে আমার জন্ম কি তাহলে ভুল ছিল? কাল পর্যন্ত আমি ছিলাম নয়নমণি, আর আজ এক রাতের মধ্যে আমি হয়ে গেলাম সাইড হিরো। মা তো দেখছি তিথির সাথে যেভাবে আদিক্ষেতা করছে, মনে হচ্ছে তিথি তোমাদের আসল সন্তান আর আমি রাস্তা থেকে কুড়িয়ে আনা কেউ। বেশি নাটক করিস না তো আকাশ। তিথি এই বাড়ির নতুন বউ। তাছাড়া ও পড়াশোনায় কত ভালো। তুই তো সারা দিন বল নিয়ে মাঠে পড়ে থাকিস। ওর থেকে অন্তত কিছু শেখ। আর হ্যাঁ, তিথির দিকে নজর দিয়ে বলছি, তুই ওকে হিংসে করা বন্ধ কর। শুনলে তো আকাশ, এখন থেকে আমার কথা মানলে হয়তো 2-1 পিস নাস্তা পেতেও পারো। আম্মু, আকাশ মনে হয় সত্যিই অনেক জেলাস ফিল করছে। উফ তিথি আপু, থুরি তিথি ম্যাডাম, আপনার এই ভিক্টোরি স্মাইলটা না একদম ভালো লাগছে না। আব্বু, তুমি জানো না ও আমাকে কাল রাতে কত ধমক দিয়েছে? বলছে আমি নাকি ইম্যাচিওর, আর তোমরা কিনা ওকে মাথায় তুলছো। তাতে কি হয়েছে? বউ বড় হয়েছে তো ভালোই হয়েছে। তোকে একটু মানুষ করতে পারবে। সারাদিন তোর যে চঞ্চলতা, তিথি পারবে তোকে লাইনে আনতে। যা এখন গিয়ে ভালো করে ড্রেস পরে আয়, তোদের তো আবার কলেজ আছে। আকাশ গজগজ করতে করতে নাস্তার টেবিলে গিয়ে বসলো। নাস্তার টেবিলে বসেও তিথির সাথে তার চোখের লড়াই চলল। আকাশ দেখলো তার পছন্দের আলু পরোটা আম্মু সব থেকে বেশি তিথির প্লেটে তুলে দিচ্ছে। আকাশ মুখটা বাংলা পাঁচের মতো করে চেয়ে রইল। আম্মু, আমার আলু পরোটা কোথায়? আমি কি আজ বায়ু খেয়ে কলেজে যাব? এই তো দিচ্ছি বাবা, তবে তিথি আগে খাবে। ও আমাদের মেহমান প্লাস বাড়ির বউ। তুই একটু ধৈর্য ধর। ধৈর্য ধরতে ধরতে তো আমার পেট পিঠের সাথে লেগে যাচ্ছে। তিথি, আপনি তো দেখছি দারুণ পলিটিক্স শিখছেন। সকালে আসতে আব্বু আম্মুকে হাত করে নিলেন। এটাকে পলিটিক্স বলে না আকাশ, এটাকে বলে গুড রিলেশন। তুমি তো আবার জুনিয়র, এসব বুঝবে না। আম্মু, আপনার হাতের পরোটাটা কিন্তু দারুণ হয়েছে। তিথিমা, খাওয়া শেষ হলে রেডি হয়ে নাও। আকাশ আজ তোমায় কলেজে দিয়ে আসবে। আকাশ সাবধান, তিথিকে ঠিক মতন কলেজে নিয়ে যাবি এবং সাবধানে নিয়ে আসবি। খবরদার, কথা যেন কোনো ঝামেলা না হয়। আর শোন, কলেজের কেউ যেন বুঝতে না পারে তোরা ঝগড়া করেছিস। আব্বু, আমি কেউ ড্রাইভার নাকি? ও তো একা রিকশায় যেতে পারে। তাছাড়া আমাদের কলেজে জানাজানি হলে তো সিন ক্রিয়েট হবে। আমি ওসব কিছু শুনতে চাই না। তুই আমার বাইক নিয়ে যাবি, এটাই আমার আদেশ। এখন আর কোনো কথা নয়, তাড়াতাড়ি বেরো। আকাশ বুঝতে পারলো আজ তার আর নিস্তানি। সে তিথির দিকে আর চোখে তাকালো। তিথি তখন একটা বিজয়ের হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ মনে মনে ভাবলো, দাঁড়াও ম্যাডাম, বাইকে তো উঠবেন, তখন এমনভাবে চালাবো যে আপনি আমাকে জড়িয়ে ধরতে বাধ্য হবেন। তখন বুঝবেন জুনিয়রের ক্ষমতা। তিথিও মনে মনে ভাবছিল কলেজে আজকের দিনটা কিভাবে পার হবে। আকাশের লাল রঙের স্পোর্টস বাইকটা বারান্দায় স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ হেলমেট পরে আয়নায় নিজের চুলগুলো একবার দেখে ঠিক করে নিল। মনে মনে তার দুষ্টামি বুদ্ধি তখন তুঙ্গে। তিথি খুব সাবধানে পা ফেলে নিচে নেমে এলো। হালকা নীল রঙের সালোয়ার কামিজে তাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। সে একবার আকাশের দিকে তাকিয়ে আবার দ্রুত চোখ সরিয়ে নিল। তার মনে একটা অজানা ভয় কাজ করছে, কারণ আকাশকে সে যতটুকু চেনে তাতে ছেলেটা যে শান্ত হয়ে বাইক চালাবে না সেটা তার ভালো করেই জানা। কি হলো তিথি ম্যাডাম, এভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন কেন? শুভ লগ্ন তো পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে বসুন। দেরি হলে কিন্তু আপনার প্রিয় লেকচারার ক্লাসে ঢুকতে দেবে না। তখন আবার প্রক্সি দেওয়ার জন্য
এই জুনিয়রকেই খুঁজতে হবে। শোনো আকাশ, আমি তোমার পেছনে বসছি ঠিকই, কিন্তু একদম দূরত্ব বজায় রেখে চালাবে। আর হ্যাঁ, স্পিড যেন 40-এর উপরে এক চুলো না যায়। যদি দেখি বেশি জোরে চালাচ্ছ, আমি কিন্তু চলন্ত বাইক থেকেই লাফ দেব, মনে থাকে জানো। আচ্ছা বাবা, আচ্ছা, আপনি বসুন তো আগে। আমি কি আর আপনার মতো অত পাকা ড্রাইভার নাকি? আমি তো আপনার চোখে স্রেফ এক ইমম্যাচিওর জুনিয়র। আমার উপর একটু ভরসা রাখলে কি খুব ক্ষতি হবে? তিথি কোনো মতে বাইকের এক কোণায় একটু দূরত্ব রেখে বসলো। আকাশ মনে মনে হাসলো এবং মনে মনে বলল, এবার বাঘিনীকে জব্দ করার পালা। বাইকটা মেন রোডে ওঠাতে আকাশ হঠাৎ করে গিয়ার বাড়িয়ে দিল। হু করে বাতাসের শব্দ কানে আসতে লাগলো আর বাইকের স্পিড মিটার 70-80 ছাড়িয়ে গেল। তিথি সিট আঁকড়ে ধরে চেষ্টা করলো, কিন্তু বাতাসের প্রচণ্ড ঝাপড়ে সে নিজেকে সামলাতে পারল না। আকাশ, আকাশ বলছি বাইক থামাও। এত জোরে কেন চালাচ্ছ? আমার খুব ভয় লাগছে আকাশ, প্লিজ স্পিড কমাও। তোমার পায়ে পড়ি। তুমি কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? কি বললেন? বাতাস খুব বেশি? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপনি বোধহয় আমার চালানো খুব এনজয় করছেন, তাই না? আর একটু স্পিড বাড়ালে কেমন হয় তিথি ম্যাডাম? আকাশ বাইকের গতি কমানোর বদলে আরও বাড়িয়ে দিল। সামনে একটা ছোট্ট গর্ত আসতে সে ইচ্ছে করে খুব জোরে ব্রেক কষল। তিথি নিজেকে সামলাতে না পেরে ছিটকে গিয়ে সজোরে আকাশের পিঠের উপর আছড়ে পড়ল। ভয়ে আর আতঙ্কে সে আকাশে কোমর জড়িয়ে ধরে তার পিঠের সাথে লেপ্টে রইল। তার হৃৎপিণ্ড তখন থরথর করে কাঁপছে। আকাশ, দোহাই তোমার, আমি মরে যাবো এভাবে চালালে। প্লিজ একটু দয়া করো, বাইকটা আস্তে চালাও। আমি আর কখনো তোমাকে নিয়ে মশকরা করব না, আর কখনো তোমাকে ছোট বলে খ্যাপাবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু বাইকটা সাবধানে চালাও। সত্যি তো? আর কখনো বলবেন না যে আমি জুনিয়র বলে কিছু বুঝি না? আর কখনো আমাকে ওভাবে ধমক দিয়ে কথা বলবেন না তো? যদি কথা দেন তবেই স্পিড কমাবো। না না, কখনো করবো না, প্রমিস করছি। শুধু আমাকে নিরাপদে কলেজে পৌঁছিয়ে দাও। আমার বুক ফেটে যাচ্ছে আকাশ, প্লিজ থামো। তিতির এই অসহায় আর ভয়ার্ত কণ্ঠস্বর শুনে আকাশের মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো। সে বাইকের গতি কিছুটা কমিয়ে দিল, কিন্তু তার দুষ্টু বুদ্ধি এখনও পুরোপুরি মেটেনি। সে দেখল তিথি ভয় এখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তিথির গায়ের মিষ্টি সুবাস আর তার শরীরের উষ্ণতা। আকাশের পিঠে এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। আকাশ ইচ্ছে করে আবার রাস্তার মাঝখানে বারবার ছোট ছোট ব্রেক কষতে শুরু করলো। প্রতিবার ব্রেকে তিথি আরও নিবিড়ভাবে আকাশকে জাপটে ধরছিল। সরি তিথি, এই রাস্তার অবস্থা যে আজ এত খারাপ কেন কে জানে। বারবার ব্রেক কষতে হচ্ছে। আপনার কি খুব বেশি অসুবিধা হচ্ছে? চাইলে আপনি নামতে পারেন, তবে বাকি পথ হেঁটে যেতে হবে। তুমি কি ইচ্ছে করে এসব করছো আকাশ? আমি বুঝতে পারছি তুমি আমাকে জব্দ করার চেষ্টা করছো, কিন্তু বিশ্বাস করো, আমার হাত পা ভয়ে জমে গেছে। তুমি আর একটু আস্তে চালাও। ছি, আপনি আমাকে এখনও সন্দেহ করছেন? আমি তো আপনাকে সেফলি নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছি। আপনি বরং আমাকে আরও একটু শক্ত করে ধরে রাখুন, যাতে ঝাঁকুনিতে পড়ে না যান। আমার পিঠ শক্ত আছে, আপনি ভরসা রাখতে পারেন। তিথি বুঝতে পারলো আকাশ তাকে ইচ্ছে করে নাজেহাল করছে, কিন্তু এই মুহূর্তে তার প্রতিবাদ করার মতো শক্তি নেই। দুজনের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা আর বিব্রতকর পরিস্থিতি তৈরি হলো। তিতির বুকের ধকপকানি আকাশ নিজের পিঠে স্পষ্ট অনুভব করতে পারছে। দুজনের শরীর যখন একে অপরের সাথে নিবিড়ভাবে মিশে আছে, তখন এক অজানা রোমাঞ্চ আর ভালো লাগা তাদের ঘিরে ধরল। তিথি লজ্জার অস্বস্তিতে চোখ বন্ধ করে রইল। সে মনে মনে ভাবল, এই জুনিয়র ছেলেটা তাকে যেভাবে কাবু করেছে তেমনটা আগে কেউ করতে পারেনি। কলেজে গেটের কাছাকাছি আসতেই আকাশ বাইকের গতি একদম কমিয়ে দিল। তিথি দ্রুত নিজেকে সরিয়ে নিয়ে একটু দূরত্ব বজায় রেখে বসলো। তার মুখটা তখন লজ্জায় লাল হয়ে আছে। আকাশও কিছুটা অপ্রস্তুত হয়ে হেলমেট খুলে ফেলল। কলেজের গেট পর্যন্ত আসার এই অল্প সময়ে তাদের দুজনের মধ্যে যে কী তোলপাড় বয়ে গেল তা তারা দুজনেই জানে। বাইক থামার পর তিথি এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত নেমে দাঁড়ালো। পৌঁছে গেছি ম্যাডাম। রাইডটা কেমন ছিল? ভাড়াটা কি এখন দেবেন নাকি রাতে বাড়িতে গিয়ে বুঝিয়ে দেবেন? তোমার সাথে কথা বলাই বৃথা। তুমি একটা আস্ত শয়তান। আমি জানতাম তুমি সুযোগ পেলে আমাকে জ্বালাবে, কিন্তু মনে রেখো আকাশ, এর শোধ আমি ক্লাসে নেব। তিথি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে গটগট করে কলেজের ভেতরের দিকে হাঁটা দিল। আকাশ তাকিয়ে রইল তিথি চলে যাওয়ার দিকে। তার ঠোঁটে কোণে এক চিলতে বিজয় হাসি লেগে রইল। তবে আকাশ নিজেও বুঝতে পারছে না এই খুনসুটির আড়ালে সে তিথি কতটা মায়েই পড়ে যাচ্ছে। দুজনে কারোর মুখেই আর কথা সরল না। এক রোমাঞ্চকর অস্বস্তি আর ভালো লাগা নিয়ে তারা দুজনে কলেজের দিকে দুদিকে চলে গেল।
কলেজের করিডোর দিয়ে তিথি যখন গটগট করে হাঁটছে, তার পেছনে একদল বন্ধু বান্ধব সবার চোখে মুখে এক ধরনের দুষ্টামি বুদ্ধি খেলা করছে। তিথি সরাসরি আকাশের ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো। ক্লাসের ভেতরে তখন বেশ শোরগোল। আকাশ তার বেস্ট ফ্রেন্ড রাজীবের সাথে আড্ডায় মগ্ন। তিথি ভেতরে ঢুকে তার হাতের ডায়েরিটা দিয়ে আকাশের বেঞ্চের উপর সজোরে একটা বাড়ি দিল। হঠাৎ এই শব্দে ক্লাসের সবাই চুপ হয়ে গেল এবং তিথির বন্ধু নিশি আর সজলও দুই পাশে বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়ে গেল। এই ছেলে, কখন থেকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কানে যায় না তোমার? সিনিয়ররা ক্লাসে ঢুকেছে আর তোমরা দুই বন্ধু নিজেদের দুনিয়ায় মত্ত আছো। কলেজের সাধারণ শিষ্টাচার কি ভুলেই গেছো নাকি আকাশ? ঠিক বলেছিস তিথি, আজকালকার জুনিয়রদের মধ্যে এরকম ম্যানার্স নেই। আকাশ, তুমি তো আবার স্পোর্ট নিয়ে খুব গর্ব করো, তো আমাদের দেখেও না দেখার ভান করছো কেন? আমরা কি এখানে বাতাস খেতে এসেছি? তোমার রেসপেক্ট কি শুধু মাঠেই সীমাবদ্ধ? আরে তিথি আপু, নিশি আপু, সজল ভাই, আপনারা সবাই একসাথে আমাদের ক্লাসে। আসলে আমরা একটু দরকারি কথা বলছিলাম, তাই হয়তো খেয়াল করিনি। কিন্তু হঠাৎ এই সদলবল নিয়ে হানা দেওয়ার কারণ কি? আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ কিনা সেটা পরে বোঝা যাবে। আমরা কালচারাল কমিটির মেম্বার। আমাদের কলেজের সামনে যে বড় অনুষ্ঠানটা আছে সেখানে তোমাদের ব্যাচের সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই। বিশেষ করে তোমাদের জনপ্রিয় মুখদের তো থাকতেই হবে। তুমি না থাকলে অনুষ্ঠান জমবে কিভাবে? একদম ঠিক কথা আকাশ, তুমি যে হারে আমাদের কথা অ্যাভয়েড করে চলছো, তার জন্য তোমাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে। পরে কিন্তু বলতে পারবে না যে আপু আগে বলেননি কেন। কিসের দায়িত্ব? আমি তো খেলাধুলা সেকশনে নাম দিয়েছি। কালচারাল প্রোগ্রামে আমার কি কাজ? আমি তো গান গাইতে পারি না, আর অভিনয়ের ধারে কাছেও নেই। আমাকে অন্য কোনো ডিউটি দেন যেটা আমি পারবো। গান বা অভিনয় তোমাকে দিয়ে হবেও না, সেটা আমরাও জানি। আমরা ঠিক করেছি তুমি এই অনুষ্ঠানে সোলো ডান্স পারফর্ম করবে। এটা আমাদের কমিটির ফাইনাল ডিসিশন। তোমাকে স্টেজে নাচতে হবে এবং এটাই তোমার শাস্তি। বাহ, দারুণ আইডিয়া তিথি। স্পোর্টস হিরো যখন স্টেজে কোমর দুলাবে তখন তো পুরো কলেজ হাততালিতে ফেটে পড়বে। আকাশ, তোমার ওই লম্বা হাত পাগুলো এবার নাচের মুদ্রায় দেখতে চাই আমরা, বেশ মজাই হবে। আপনারা কি আমার সাথে মজা করছেন? নিশি আপু, সজল ভাই, আপনারা অন্তত বোঝেন আমি জীবনে সোজা হয়ে দুবার হাত পা নাড়াতে পারিনি, আর এখন আমাকে পুরো কলেজের সামনে নাচতে হবে। এটা স্রেফ আমাকে হাসির পাত্র বানানোর একটা প্ল্যান। তিথি আপু, আপনি এটা ইচ্ছা করে করছেন শুধু আমাকে জব্দ করার জন্য। মোটেও ইচ্ছে করে নয় আকাশ। আমি চাই তুমি তোমার এই রাফ অ্যান্ড টাফ ইমেজের বাইরে গিয়ে নতুন কিছু ট্রাই করো। ভয় পাচ্ছ নাকি? একজন জুনিয়র হয়ে সিনিয়রদের চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছ? এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সবাই শোনো, তোমাদের ফ্রেন্ড আকাশ এবার আমাদের অনুষ্ঠানের মেইন শোন আকর্ষণ আকাশ, হতে চলেছে। আপত্তি করে লাভ নেই। তিথি যখন নাম লিখে ফেলেছে তখন তোকে নাচতেই হবে। আর যদি না নাচিস তবে আমাদের কালচারাল কমিটি থেকে তোকে ব্ল্যাকলিস্ট করা হবে। তখন কিন্তু তোকে কোনো স্পোর্টস কোটা বা কোনো পাওয়ারেই তোকে বাঁচাতে পারবে না। তিথি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনি বাড়িতে গিয়ে আমার অবস্থা বুঝবেন। কলেজের এই পাওয়ার দেখানো কি খুব দরকার ছিল? আপনি কি চাচ্ছেন আমি সবার সামনে ইয়ার্কির পাত্র হই? আপনার মনে কি এক ফোঁটা মায়া নেই আমার জন্য? বাড়িতে কি হবে সেটা বাড়িতে দেখা যাবে, কিন্তু এখন আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র। এখানে রুলস আমি সেট করি আকাশ। যাও, এখন থেকেই ইউটিউব দেখে নাচের স্টেপ শেখা শুরু করে দাও। না পারলে কিন্তু কলেজের সামনে মান সম্মান পুরোটাই যাবে। বেস্ট অফ লাক জুনিয়র। চল তিথি, আমাদের অনেক কাজ আছে। আকাশ তো প্র্যাকটিস শুরু করার জন্য এখন থেকে ছটফট করছে। বাই বাই আকাশ, নাচের রিহার্সেলে দেখা হবে। তিথি তার দলবল নিয়ে হাসি মুখে ক্লাস থেকে বেরিয়ে গেল। আকাশের রাগী আর অসহায় চেহারাটা দেখে সে মনে মনে এখন ভীষণ তৃপ্তি পাচ্ছে। তিথি চলে যাওয়ার পর আকাশ নিজের বেঞ্চে ধপ করে বসে পড়ল। তার মাথা তখন রাগে ঝিমঝিম করছে। তার বন্ধু রাজীব তাকে নিয়ে টিটকারি মারতে শুরু করেছে। আকাশ মনে মনে ঠিক করলো, তিথি যদি তাকে এভাবে জব্দ করতে চায় তবে সেও এর একটা ভিত বাড়িতে গিয়ে করে ছাড়বে। সারাদিন কলেজের শত ঝুট ঝামেলা আর খুনসুটি শেষে বাড়িতে আকাশ আর তিথির সময়টা বেশ শান্তিতে কেটেছে। বাবা মায়ের সামনে তারা যেন এক আদর্শ দম্পতির অভিনয় করেছে, যে কেউ কল্পনাও করতে পারবে না তাদের মধ্যে যুদ্ধ চলছে। রাতে ডিনার শেষে তারা হাসি মুখে নিজেদের ঘরে ফিরে এলো। আকাশ ঘরে ঢুকেই স্থিরভাবে
পেছনে দরজাটা আটকে লক করে দিল। এরপর সে সব কিছু নিশ্চুপ হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে তখন এক রহস্যময় চপলতা। সে মনে মনে একটা দারুণ বুদ্ধি হাতড়ে পেয়েছে। হঠাৎ তার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটে উঠল এবং সে ধীর পায়ে তিথির দিকে এগোতে শুরু করলো। আকাশ, তুমি এইভাবে রোবটের মতো তাকিয়ে আছো কেন? আর আমার দিকে এইভাবে এগোচ্ছ কেন তুমি? ড্রেসিং টেবিলের সামনে থেকে সরো, আমি চুলটা ঠিক করব। ওখানেই থামো বলছি। কেন তিথি ম্যাডাম, আমি আমার নিজের ঘরে নিজের বিবাহিত স্ত্রীর দিকে এগিয়ে আসছি, তাতে আপনার এত আপত্তির কি আছে? আজ কলেজে তো সবার সামনে আমাকে বেশ নাজেহাল করলেন, সিনিয়র হওয়ার অনেক পাওয়ার দেখালেন, এখন একটু আমার পাওয়ার দেখানোর পালা, কি বলেন? আকাশ দেখো, ইয়ার্কি করো না। কলেজে যা হয়েছে সেটা তো জাস্ট একটা ফান ছিল। বন্ধুদের সামনে একটু ভাবনা নিলে হয়। তুমি ওটা নিয়ে এখনো মনে মনে রাগ পুষে রেখেছো। আর তুমি এইভাবে উথাল পাথাল ভঙ্গিতে কথা বলছো কেন? রাগ? না না, আমি একদম রাগ করিনি। আমি তো জাস্ট একটা ধ্রুব সত্য মনে করিয়ে দিচ্ছি। কলেজে না হয় আপনি আমার পরম শ্রদ্ধেয় সিনিয়র আপু, কিন্তু এই ঘরের ভেতরে তো আমি আপনার স্বামী, আর স্বামী স্ত্রীর মধ্যে তো এমন রোমান্টিক ঘনিষ্ঠতা হতেই পারে, তাই না? নাকি এখানেও আপনি সিনিয়রিটি দেখাবেন? কিছু একটা হতে পারে মানে কি? আকাশ, তুমি কিন্তু ধীরে ধীরে লিমিট ক্রস করছো। একদম কাছে আসবে না বলছি। ছাড়ো আমাকে, ওদিকে যাও। কেন ছাড়বো? কলেজের সেই দাপুটে তিথি আপু আজ একটা ছোট জুনিয়রের কাছে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। আপনার হার্টবিট তো একদম লাউড স্পিকারের মতো বাজছে তিথি। কি হলো, মুখটা অত শুকিয়ে গেছে কেন? আমি তো বাঘ নই যে আপনাকে খেয়ে ফেলবো। আমি তো শুধু আমার অধিকারের কথা বলছি। আকাশ প্লিজ, তুমি কি করছোটা কি? বাড়ির বাকিরা যদি কোনোভাবে টের পায় তবে কি ভাববে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে লাভ নেই, দরজা মজবুতভাবে লক করা। এখন আপনার কাছে মাত্র দুটো অপশন আছে, হয় আপনি আমার সাথে এই মায়াবী রোমান্টিক সময়টা কাটাবেন, নয়তো আমি আপনাকে একটা শর্ত দেব। কোনটা আপনার জন্য সহজ হবে? কি শর্ত তাড়াতাড়ি বলো। আর তুমি আগে একটু দূরে সরে দাঁড়াও, আমার দম বন্ধ হয়ে আসছে। এইভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? শর্তটা একদম পানির মতো সহজ। আমাকে ওই অনুষ্ঠানে নাচতে হবে না, আপনি ওই লিস্ট থেকে আমার নামটা এখনই কেটে দেবেন। যদি রাজি হন তবে আমি এখন দূরে সরব, আর যদি রাজি না হন তবে কিন্তু আজকের রাতটা আমাদের জন্য অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। অসম্ভব। লিস্ট একবার ফাইনাল হয়ে গেছে আর আমি সেটা জমাও দিয়ে দিয়েছি। ওটা চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব না। তোমাকে নাচতেই হবে আকাশ। এটা নিয়ে কোনো রিকোয়েস্ট বা ব্ল্যাকমেইল আমি শুনবো না। ও আচ্ছা, তার মানে আপনি চান আমি আপনার আরও কাছে আসি? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আমি তো আপনার ইচ্ছাকেই প্রাধান্য দিচ্ছি। চলুন তবে আজকের রাতটা না হয় আমাদের নামেই লিখে দিই। আকাশ তিথির গলার কাছে নিজের মুখ নামিয়ে আনতে তিথি ভয়ে আর তীব্র লজ্জায় চোখ বন্ধ করে ফেল। সে বুঝতে পারছে আকাশ আজ তাকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছে। আকাশের গায়ে করা পারফিউমের ঘ্রাণ আর তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া তিথির সারা শরীরে এক অজানা শিহরণ জাগিয়ে তোল। তিথির দেহের সাথে পিঠ ঠেকে গেছে, পালানোর আর কোনো পথ নেই। ঠিক আছে, ঠিক আছে, থামো আকাশ, আমি হার মানছি। তোমাকে আমি ওই নাচের লিস্ট থেকে মুক্তি দিচ্ছি। মানে তোমাকে আমি নিজে নাচ শেখাবো। তোমাকে একটা হাসির পাত্র হতে হবে না। তোমাকে একা হাসির পাত্র হতে হবে না। আমি নিজে তোমাকে প্র্যাকটিস করাবো এবং প্রয়োজনে তোমার সাথেই পারফর্ম করব। এখন তো খুশি? এবার দোহাই তোমার, আমার সামনে থেকে একটু সরো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলেছেন তিথি ম্যাডাম। প্রমিস তো? কাল থেকে কিন্তু আপনি আমার অফিসিয়াল ড্যান্স টিচার। আর টিচার যদি ক্লাসে ফাঁকি দেয় বা বেশি শাসন করে তবে কিন্তু এই স্বামী তার অধিকার আদায় করতে আবার ফিরে আসবে, মনে থাকবে তো? তুমি একটা আস্ত শয়তান আকাশ। আমি জীবনেও ভাবিনি তুমি এইটুকু একটা জেদ মেটানোর জন্য এতটা নিচুতলার রোমান্টিক ব্ল্যাকমেল করবে। জাস্ট আমাকে বিপদে ফেলে নিজের কাজ হাসিল করলে। এটাকে ব্ল্যাকমেইল বলে না তিথি, এটাকে বলে বুদ্ধির লড়াই। কলেজের দাপুটে সিনিয়র আপুকে ঘরের কোণে কাবু করার মজাই আলাদা। এখন শান্তিতে ঘুমান। কাল থেকে কিন্তু আমাদের ব্যক্তিগত ড্যান্স ক্লাস শুরু হবে, আর সেখানে আমি কিন্তু খুব দুষ্টু ছাত্র হব। তিথি রাগে আর চরম লজ্জায় লাল হয়ে ধপ করে বিছানার এক কোণায় গিয়ে বসল। সে অবাক হয়ে ভাবছে এই জুনিয়র আকাশ তাকে নাজেহাল করার এমন সব নতুন উপায় কোত্থেকে খুঁজে বের করে। আকাশ মনে মনে বিজয়ের হাসি হাসছে। সে যেমন নাচের হাত থেকে বাঁচল,
তেমনি তিথিকেও এক হাত দেখে নিল। সকাল থেকে আকাশের ঘরে মিউজিক সিস্টেমটা হালকা ভলিউমে বাজছে। তিথি আজ বেশ আটঘাট বেঁধে নেমেছে আকাশকে নাচ শেখাতে। পরনে তার সাধারণ একটি সালোয়ার কামিজ হলেও চুলে হাত খোপা আর কপালে ছোট টিপটা তাকে এক অন্যরকম গাম্ভীর্য দিয়েছে। অন্যদিকে আকাশ ট্র্যাক প্যান্ট আর টি শার্ট পরে বিরস মুখে দাঁড়িয়ে আছে। তার কাছে মনে হচ্ছে এর চেয়ে রোদে পুড়ে মাঠে ক্রিকেট খেলাটাও অনেক সহজ ছিল। তিথি কোমরে হাত দিয়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। শোনো আকাশ, একদম মন দিয়ে শোনো। আমি তোমাকে কাল রাতে কথা দিয়েছি ঠিকই, কিন্তু তোমাকে তো অন্তত কোমরটা একটু নাড়াতে হবে। তুমি তো একদম রোবটের মতো, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো। আমি এখন যে স্টেপটা দেখাচ্ছি একদম হুবহু সেটা ফলো করো। 1-2 দিন এবার ডান পা সামনে দিয়ে চট করে ঘোরো। তিথি খুব সুন্দর করে হাতের মুদ্রায় একটি চমৎকার স্টেপ দেখিয়ে চট করে ঘুরে দাঁড়ালো। আকাশ হাঁ করে কিছুক্ষণ তিথি সেই ছন্দময় গতির দিকে তাকিয়ে রইল। তারপর নিজের লম্বা পা দুটো আড়াআড়ি করে ঘুরতে গিয়ে নিজের পায়ের সাথে নিজেই প্যাচ লাগিয়ে দিল। সে টাল সামলাতে না পেরে একদম ধপ করে বিছানার উপর গিয়ে পড়ল। ধুর, এসব কি ছাইপাস নাচ শিখাচ্ছ তুমি? ধুর ছাই, এসব আমার দ্বারা জীবনেও হবে না তিথি। এর চেয়ে তো ক্রিকেট খেলা 1000 গুণ ভালো। অন্তত মাঠে নেমে বল দেখে সজোরে একটা ছক্কা মারা যায়। এই যে ডানে মোড়ো বায়ে যেও, এই যে ডানে মোড়ো বায়ে ঘোরো, এসব তো মেয়েলি কাজ। আমার কোমরের হাড় তো লোহার মতো শক্ত, ওটাকে আর আপনার মতো রবারের মতো ইচ্ছে মতো ঘুরবে নাকি? বড় বড় ছক্কা মারা তোমার জানা আছে। আকাশ, বাজে কথা একদম বন্ধ করার, জলদি উঠে দাঁড়াও। আমি তোমাকে একদম সিম্পল একটা স্টেপ দিচ্ছি, তুমি শুধু সেটা করো। নিজেকে খুব বড় স্পোর্টসম্যান ভাবো না? তাহলে শরীরের ব্যালেন্স ঠিক করতে পারছো না কেন? আবার করো, আমি আবারও দেখাচ্ছি। এবার যদি ভুল হয় তবে কিন্তু খবর আছে। তিথি আবার আকাশের হাত ধরে তাকে এক ঝটকে টেনে তুলো। তিথি আকাশের খুব কাছাকাছি গিয়ে তার ডান হাতটা নিজের কাঁধের উপর রাখলো এবং আকাশের অন্য হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় নিল। আকাশ হঠাৎ তিথির এত কাছে চলে আসে বেশ অপ্রস্তুত হয়ে গেল। তিথির গায়ের মিষ্টি পারফিউমের সুবাস তার নাকে এসে বারবার ধাক্কা দিচ্ছে। আকাশের বুকের ভেতরটা তখন কেমন যেন ধকধক করে উঠছে। আপনি কি চাচ্ছেন আমি সত্যি সত্যি স্টেজে গিয়ে পুরো কলেজের সামনে নিজেকে হাসির পাত্র বানাই? দেখুন তিথি, আমি আপনার চোখের দিকে তাকিয়ে এইভাবে হাত পা নাড়াতে পারছি না। আমার নাচের দন্ত নো জানা নেই। তার উপর আপনি যখন এইভাবে আমার দিকে তাকিয়ে কমান্ড দেন, তখন আমি পা ফেলার কথা ভুলে আপনার চোখের দিকে তাকিয়ে থাকি। কেন, আমি কি বাঘ নাকি যে আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কি আছে? আমার চোখের দিকে তাকাতে সমস্যা কোথায়? আমি তো তোমার পার্টনার হিসেবে তোমাকে রিহার্সাল করাচ্ছি। মন দাও আকাশ, নয়তো কিন্তু কলেজের ওই বন্ধুরা তোমাকে নিয়ে সারা জীবন হাসাহাসি করবে। চলো, এই মিউজিকের তালে পা মেলাও। তিথি আবার আকাশকে নিয়ে ছন্দের তালে মুভ করা শুরু করলো। এবার আকাশ কিছুটা মনোযোগ দেওয়ার চেষ্টা করলো ঠিকই, কিন্তু যেই না তিথি তাকে একটু নিচু হয়ে ঘোরার স্টেপটা দেখালো, আকাশ নিজে ভারসাম্য হারিয়ে ফেলল। সে সোজা তিথির ওপর আশ্রে পড়ার উপক্রম হলো। তিথি নিজেকে সামলাতে গিয়ে পিছলে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আকাশ তার এক হাত বাড়িয়ে তিথির সরু কোমরটা শক্ত করে জড়িয়ে ধরল। তিথি নিচে পড়ে না গিয়ে সরাসরি আকাশের বুকের উপর আশ্রে পড়ল। আকাশ, তুমি কি এটা ইচ্ছে করে করলে? বারবার কেন তুমি আমার এত কাছে চলে আসছো? আর কেনই বা আমাকে এইভাবে ধরছো? আমি কি ইচ্ছা করে পড়ে যাচ্ছি নাকি? আপনি তো আমাকে শরীরের ব্যালেন্স ঠিক করতে বললেন। দেখুন, আপনি তো আবার পড়ে যাচ্ছিলেন। আমি কিন্তু সময় মতো আপনাকে জাপটে ধরলাম। এখন তো আর এই জুনিয়রকে ইম্যাচিওর বলতে পারবেন না। ছাড়ো আমাকে, এখন প্র্যাকটিস করো ঠিক মতো। এসব শয়তানি বুদ্ধি পরে দেখাবে। তোমার হাত তো কোমর ছাড়ার নামই নিচ্ছে না। আকাশ তিথিকে ছাড়ল না, বরং আরও একটু নিবিড় করে নিজের কাছে টেনে ধরলো। ঘরের জানালার পর্দাগুলো বাতাসের তালে কাঁপছে, আর তার মাঝে এই দুই জুনিয়র সিনিয়র দম্পতির মধ্যে একটু মায়া কাজ করছে। আকাশ তিথির কপালে এসে পড়া অবদ্ধ চুলগুলো আলতো করে সরিয়ে দিল। তিথি মুহূর্তের জন্য সব শাসন ভুলে আকাশের গভীর মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। মনে হলো তারা যেন নাচের প্র্যাকটিস নয়, বরং জীবনের এক নতুন রোমান্টিক পাঠ শিখেছে। তিথি, আপনি যখন এইভাবে চুপ করে আমার চোখের দিকে তাকিয়ে থাকেন, তখন মনে হয় আপনাকে সারা জীবন এইভাবে জড়িয়ে ধরে রাখি। কেন জানি না, কলেজের ওই রাগী তিথি আপুর চেয়ে আমার ঘরের এই ছোট্ট অভিমানী তিথিটাকে অনেক বেশি সুন্দর লাগে। আকাশ, তুমি ইদানিং খুব বেশি ফ্লার্ট করতে শিখে গেছো। ভুলে যেও না আমি তোমার কলেজের সিনিয়রদের সাথে এইসব কথা বলতে তোমার লজ্জা করে না? আরে ভাই, সিনিয়র তো কলেজের গেট পর্যন্ত, এখানে তো আমি আপনার সব। আচ্ছা, আমাদের নাচের মিউজিকটা কি একটু বেশি রোমান্টিক হয়ে গেল না? দেখুন, আপনি আবারও
তাল হারিয়ে ফেলছেন আর আমার দিকে তাকিয়ে থাকছেন। তারা আবার নাচের চেষ্টা শুরু করলো, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই তিথি আকাশে পায়ের ওপর ভুল করে পা দিয়ে দিল। তিথি নিজেকে সামলাতে না পেরে পেছনের দিকে উল্টে যাচ্ছিল। আকাশ এবার বিদ্যুৎ গতিতে তিথিকে টেনে ধরল। তিথি এবার আকাশের পা জোগলায় উঠে গেল। আকাশ তাকে কোলে তুলে নিয়ে এক চক্কর ঘুরে দাঁড়ালো। তিথি দুহাত আকাশের ঘাড় শক্ত করে জাপটে ধরে আছে। আকাশ নামাও, আমাকে বলছি। মা বা আব্বু দেখে ফেললে কি ভাববে বলো তো? তুমি তো দেখি নাচের বাহানায় আমাকে কোল থেকেই নামাচ্ছ না। নামাবো তো অবশ্যই ম্যাডাম, তবে তার আগে বলুন, এই জুনিয়রের সাথে ড্যান্স পারফরমেন্স করতে আপনার ভয় লাগবে না তো? নাকি কলেজের সবাই দেখলে আপনার রেপুটেশন ধুলোয় মিশে যাবে বলে আপনি চিন্তিত? ধুলোয় মিশলে মিশুক, আমার জুনিয়র যখন আমাকে এত আগলে রাখতে পারে তখন আর আমার ভয় কিসের? আকাশ, তুমি সত্যি খুব অদ্ভুত একটা ছেলে। আমি তোমাকে যত দেখি ততই অবাক হই। আকাশ তিথিকে সাবধানে নিচে নামিয়ে দিল। দুজনের মুখে তখন জয়ের এক চিলতে হাসি। তারা বুঝতে পারছে এই নাচের প্র্যাকটিস শুধু একটি অনুষ্ঠানের জন্য নয়, বরং তাদের নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার এক মস্ত বড় সুযোগ। আকাশ মুচকে হাসলো আর তিথি লাজুক মুখে আবার মিউজিকটা অন করলো। আজকে দিনটা ছুটির দিন হওয়ায় আকাশ আর তিথির জন্য যেন এক আশীর্বাদ হয়ে এলো। কলেজে তাড়া নেই, ক্লাসে কোনো চাপ নেই, শুধু আছে নিজেদের মতো করে কাটানো কিছু ঘরোয়া মুহূর্ত। সকাল থেকে বাড়ির পরিবেশটা খুব উৎসব মুখর। আকাশের মা রান্নাঘরে ব্যস্ত সবার পছন্দের সব খাবার তৈরিতে, আর ড্রয়িং রুমে আকাশের বাবা খবরের কাগজ নিয়ে বসেছেন। আকাশ আর তিথি তখন দোতলায় ঘরে নাচের প্র্যাকটিসে মগ্ন। তবে আজ আর ঝগড়া নয়, বরং নাচের প্রতিটা স্টেপে তারা একটা অদ্ভুত তাল খুঁজে পেয়েছে। বা আকাশ, আজ তো তোমার পায়ের মুভমেন্ট বেশ ভালোই হচ্ছে। গতকাল যে স্টেপটা বারবার হোঁচট খাচ্ছিলে, আজ সেটা কত স্মুথলি করলে। মনে হচ্ছে আমার ট্রেনিং সত্যিই কাজে দিচ্ছে। ট্রেনার যদি সারাক্ষণ বাঘিনীর মতো হুঙ্কার দেয় তবে যে কোনো গাধাও ঘোড়া হয়ে যাবে। তবে সত্যি বলতে কি তিথি, প্র্যাকটিস করতে করতে আজ কেন জানি আমারও খুব ভালো লাগছে। হয়তো পার্টনারটা আমার চেনা বলে নাচের ছন্দটা দ্রুত ধরতে পারছি। তাই নাকি? এত প্রশংসা কি আমাকে ভোলাবার জন্য, নাকি সত্যি সত্যি মন থেকে বলছো? তোমার তো আবার মুখে এক আর মনে অন্য কিছু থাকে। সারাদিন তো আমাকে জ্বালিয়ে মারো। আরে না, আজ তো ছুটির দিন, আজ ঝগড়ার মুডে নেই। বরং চলো আজ সারাদিন আমরা এই সুন্দর সময়টা এনজয় করি। এই যে তুমি আমাকে নাচ শেখাচ্ছ, এটা তো আমাদের নিজেদের মধ্যকার বোঝাপড়াটাকেও দারুণ করছে, কি বলো? তিথি আর কোনো কথা না বলে লাজুক হাসলো। নাচের বিরতিতে তারা দুজন মিলে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে যেতে আকাশের বাবা চশমাটা নাকের ডগায় নামিয়ে তাদের দিকে তাকালেন এবং হাসি মুখে তাদের দুজনকে কাছে ডাকলেন। কিরে আকাশ, তোর নাচের প্র্যাকটিস কত দূর? মামানি তোকে ঠিক মতন শেখাচ্ছে তো, নাকি তুই আজও ওর উপর জবরদস্তি করছিস? সাবধান কিন্তু, তিথির কোনো নালিশ পেলে কিন্তু তোর খবর আছে। আব্বু, তুমি সবসময় আমাকেই কেন দোষী বানাও বলো তো? তিথি তো এখানে একদম কমান্ডিং অফিসারের মতো শাসন করছে। বরং আমারই উচিত তোমার কাছে বিচার দেওয়া। তোমার এই আদরের মেয়ে তো আমাকে এক মুহূর্ত জিরোতে দিচ্ছে না। একদম মিথ্যা কথা আব্বু। আকাশকে নাচের স্টেপ দেখাতেই আমার ঘাম ছুটে যাচ্ছে। ও শরীর তো একদম কাঠের মতো শক্ত, তবু আমি চেষ্টা করছি ওকে স্টেজে দাঁড় করানোর মতো তৈরি করতে। আপনি বলুন, ও কি ঠিক বলছে? থাক বাবা, অনেক হয়েছে। তোরা এখন একটু খেয়ে নে। তিথিমা, এই পায়েসটা আমি স্পেশালি তোর জন্য করেছি। আকাশকে বেশি দিবি না, ও তো সারাক্ষণ তোকে খেপায়। আম্মু, এটা অন্যায়। আমি এই বাড়ির ছেলে হয়ে পায়েস পাবো না? তিথি তো এসে আমার সব আদর কেড়ে নিল। এখন দেখি খাবারের ভাগটাও ও একাই খাবে। আকাশের মায়ের হাতের পায়েস খেয়ে তিথির মনটা ভরে গেল। সে নিজের বাবার বাড়ির কথা একবারও বাবার সময় পাচ্ছে না। আকাশের পরিবারের সবাই তাকে এতটাই আপন করে নিয়েছে যে তার মনে হচ্ছে সে সারা জীবন এই বাড়িতেই ছিল। দুপুরে খাবারের পর তারা সবাই মিলে ক্যারাম খেলায় মেতে উঠল। আকাশ আর তার বাবা এক দলে, আর তিথি ও আকাশের মা অন্য দলে। আকাশ, তুমি কিন্তু গুটি উল্টো দিকে মারাচ্ছ। আব্বু দেখুন, ও কিন্তু চিটিং করছে। ওর মনোযোগ একদমই খেলায় নয়, শুধু ফোন দিয়ে আসছে। আমার মনোযোগ ঠিকই আছে, তুমি বরং নিজের স্ট্রাইকার ঠিক করো। দেখছো না আম্মু আর তুমি মিলে কিভাবে আমাদের কোণঠাসা করছো? তোমাদের এই লেডিস গ্যাংয়ের সাথে পারা বড় কঠিন। হাসাহাসি আর আড্ডায় বিকেলটা পার হয়ে সন্ধ্যা নামলো। আকাশের তিথি আবার তাদের ঘরে ফিরে এলো। বিকেলের রোদেলা আকাশের রং তখন মিলিয়ে যাচ্ছে। আকাশ জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তিথি তার পাশে গিয়ে দাঁড়ালো। আজকের দিনটা খুব সুন্দর কাটলো না আকাশ? তোমাদের বাড়িতে এসে আমি কোনোদিন ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি সবার মন জয় করতে পারবো। আব্বু আম্মু আমাকে অনেক ভালোবাসেন,
আমি সত্যিই খুব লাকি। বাসবেন না কেন? তুমি মানুষটা যে খুব ভালো সেটা তো ওনারা বুঝে গেছেন। আর তোমার এই সহজ সরল ব্যবহারটাই সবাইকে মুগ্ধ করে। শুধু আমার কাছেই তুমি কলেজের সেই খতরনাক সিনিয়র আপু হয়ে থাকো। এখনো আপু বলছো কেন? কাল রাতে সেই শর্তের কথা কি ভুলে গেছো? ঘরে তো আমি তোমার বউ, তাই না? তাহলে ওই সিনিয়রিটি টেনে আনার কি দরকার? ভুলিনি তো। আমি তো শুধু তোমাকে একটু রাগাতে চেয়েছিলাম। সত্যি বলতে, তোমাকে যখন হাসি খুশি দেখি তখন আমার নিজেরও খুব ভালো লাগে। চলো, রাত বাড়ার আগে আরেকবার আমাদের নাচের শেষ স্টেপটা রিহার্সাল করে নেই। আকাশ আবার মিউজিক প্লে করলো, তবে এবার মিউজিকটা ছিল খুবই ধীর গতির আর রোমান্টিক। তারা একে অপরের দিকে হাত ধরে নাচের ছন্দে দুলতে শুরু করলো। ছুটির দিনের এই সারা দিনের আনন্দ আর পরিবারের ভালোবাসা তাদের দুজনকে মানসিকভাবে আরও কাছে নিয়ে এসেছে। আকাশ তিথিকে আলতো করে নিজের দিকে টেনে নিল। তিথিও আজ আর কোনো বাধা দিল না। সকালে মিষ্টি রোদে ডাইনিং টেবিলটা আজ হাসাহাসিতে মুখর। আকাশে মা গরম গরম লুচি আর আলুর দম টেবিলে পরিবেশন করছেন, আর আকাশ সুযোগ পেলে তিথিকে নিয়ে বারবার বাবার কাছে রসিকতা করছে। ব্রেকফাস্ট শেষ করে আকাশের তিথি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। সারাদিন ক্লাস আর নাচের রিহার্সালে ধকল শেষে বিকেলে তার যখন বাড়ির পথ রওনা দিল তখন আকাশ বেশ ফুরফুরে মেজাজে বাইক চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে নির্জন রাস্তার মাঝে বাইকটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। আরে এটা আবার কি হলো? এই অসময়ে আমার রাজকীয় ঘোড়া কেন বিগড়ে গেল বুঝতে পারছি না তো। তিথি, আপনি একটু কষ্ট করে নামুন তো, দেখি একবার ট্রাই করে স্টার্ট হয় কিনা। আমি জানতাম তোমার মতো ইমিচুর ড্রাইভারের বাইক মাঝ রাস্তায় নষ্ট হওয়াটাই স্বাভাবিক। এখন কি হবে শুনি? আমি কি এই ভর দুপুরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রোদে পুড়বো? আহা তিথি, এভাবে গরম হচ্ছেন কেন? রোদে পুড়লে তো আপনার ওই ফর্সা গাল দুটো লাল হয়ে যাবে। সামনে একটা মেকারের দোকান আছে, ওখানে দিয়ে আসি। আপনি বরং একটু হেঁটে সামনে এগিয়ে যান, আমি আসছি। আকাশ বাইক ঠেলে ম্যাকারের দোকানে দিয়ে দ্রুত পায়ে হেঁটে তিথির পাশে এসে দাঁড়ালো। তিথি তখন বিরস মুখে ফুটপাত দিয়ে হাঁটছে আর আকাশকে মনে মনে বকছে। ঠিক সেই সময় রাস্তার পাশে এক বাদাম বিক্রেতাকে দেখে আকাশের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে চট করে গিয়ে এক ঠোঙ্গায় গরম বাদাম কিনে এনে তিথির সামনে খুব কায়দা করে ধরল। এই নিন তিথি ম্যাডাম, আপনার জন্য একদম স্পেশাল প্রেম ফল নিয়ে এসেছি। ধরুন আর ভক্তি ভরে খাওয়া শুরু করুন। প্রেম ফল মানে কি? আকাশ, তুমি কি গরমে পাগল হয়ে গেলে নাকি? এটা তো সাধারণ চীনা বাদাম। এই ছাইপাশকে তুমি প্রেম ফল বলছো কেন? আরে না, এটাই আসল প্রেম ফল। আপনার ওই পাষাণের মতো হৃদয়ে তো প্রেমের লেশমাত্র নেই। সারাক্ষণ তো খতরনাক সিনিয়রের মতো আমাকে ধমকান। আমার মনে হয় এই ফল খেলে আপনার ভেতরে আমার জন্য একটু হলেও প্রেম জাগবে, তাই তো শখ করে কিনে আনলাম। তোমার এত বড় সাহস আকাশ! তুমি আমাকে বাদাম খাইয়ে প্রেম জাগাতে চাইছো? আমাকে কি তোমার ক্লাসের ওই কচি খুকি মনে হয় যে বাদাম দিলেই গলে যাব? দাঁড়াও, আজ তোমার পিঠের চামড়া আমি তুলবো। আরে ধরুন না, আপনার তো আবার সিনিয়রিটি অনেক বেশি। স্পিড কি কম পড়ে গেল নাকি? প্রেম ফল কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তিথি, ধরুন আমাকে। তিথির আগে ফুসতে ফুসতে তার ব্যাগটা পাড়িয়ে ধরে আকাশকে মারার জন্য তাড়া করলো। আকাশ হাসতে হাসতে সামনের দিকে দৌড় দিল। তিথিও তার পিছু পিছু দৌড়াচ্ছে। রাস্তার মানুষ অবাক হয়ে দেখছে এই সুন্দর জুটিটার খুনসুটি। আকাশ বারবার পেছন ফিরে তাকিয়ে তিথিকে ভেঙচি কাটছে, আর তিথি রাগে লাল হয়ে তাকে ধরার চেষ্টা করছে। তিথি, আপনি কি হাঁপিয়ে গেলেন? একজন সিনিয়র হয়ে জুনিয়রের সাথে দৌড়ে পারছেন না, এটা তো লজ্জার কথা। এই নিন আপনার প্রেম ফল, একটু খেয়ে এনার্জি নিন। আকাশ, তুমি যদি একবার আমার হাতে ধরা পড়ো তবে কলেজের ওই নাচের স্টেপ আমি তোমার হাড় গোড় ভেঙে শেখাবো। থামো বলছি, তুমি কি থামবে না? না, একদম না। আগে বলুন আপনি স্বীকার করছেন কিনা যে আমি আপনার প্রিয় স্বামী। এটা স্বীকার করলে আমি থেমে যাব, কথা দিচ্ছি। ফালতু কথা বলবে না। তুমি আমার জাস্ট একটা জ্বালাতনকারী জুনিয়র। এখনই থামো বলছি আকাশ। এভাবে হাসাহাসি আর ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে তারা যখন নির্জন রাস্তার এক মোড়ে পৌঁছালো, ঠিক তখনই হুট করে একটা কালো রঙের দামি গাড়ি প্রচণ্ড গতিতে এসে সজোরে ব্রেক কষে তাদের একদম সামনে দাঁড়ালো। টায়ারের ঘর্ষণের শব্দে পুরো এলাকায় কেঁপে উঠল। আকাশ আর তিথি দুজনেই মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল। আকাশের মুখে থাকা দুষ্টামি হাসিটা নিমেষে মিলিয়ে গেল। সে দ্রুত তিথিকে আড়াল করে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ল। কে এই গাড়িতে? এইভাবে রাস্তা ব্লক করে দাঁড়ানোর সাহস কার হলো? তিথি, আপনি একদম আমার পেছনে শক্ত করে থাকুন, ভয় পাবেন না। আকাশ, গাড়িটা তো আমার খুব চেনা লাগছে, কিন্তু এই মানুষটা তো এখানে থাকার কথা নয়।
আমি খুব ভয় পাচ্ছি আকাশ, কিছু একটা গন্ডগোল আছে। গাড়ির কাজ ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। আকাশের বুকের ভেতরটা তখন ধকধক করে উঠল। গাড়ির ভেতর থেকে একজোড়া তীক্ষ্ণ এবং শীতল চোখ তাদের দিকে সরাসরি তাকিয়ে আছে। গাড়ির দরজা খুলে যখন সেই ব্যক্তিটি ধীর পায়ে বেরিয়ে এলো, তখন তিথির পায়ের নিচে মাটি যেন সরে গেল। লম্বা গরম চোখে দামি সানগ্লাস আর চেহারায় এক অদ্ভুত জেদ নিয়ে দাঁড়িয়ে আছে সায়ান। সে হলো তিথির বাবার বিজনেস পার্টনারের ছেলে, যার সাথে কয়েকদিন আগে তিথির বিয়ে হওয়ার কথা ছিল। শ্যান সানগ্লাসটা খুলে পকেটে রাখলো এবং তার ছেলের হাসি দিয়ে তিথির দিকে এগোতে শুরু করলো। আকাশ তখনও তিথির সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এবং তার চোখ জোড়া শায়ানের ওপর স্থির। তিথি, তোমাকে ভাবে রাস্তার মাঝখানে এক পিচ্চি ছেলের সাথে দৌড়াদৌড়ি করতে দেখবো ভাবিনি। কেমন আছো তুমি? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, যা বলা খুব প্রয়োজন। তোমার সাথে আমার কোনো কথা নেই সায়ান। তুমি আজ এখানে কোন সাহসে এসেছো? যে ছেলে বিয়ের আসরে বর সেজে আসার সাহস পায় না, তার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও সায়ান। তিথি প্লিজ একবার বোঝার চেষ্টা করো। সেদিন আমি কেন আসিনি তার পেছনে একটা বড় কারণ ছিল। আমি তোমাকে অনেক রিকোয়েস্ট করেছি, জাস্ট 5টা মিনিট আমার কথা শোনো। আমি সব বুঝিয়ে বলতে পারি যদি তুমি সুযোগ দাও। শোনেন মিস্টার, উনি আপনাকে চলে যেতে বলেছেন, তার মানে আপনি এখনই এখান থেকে বিদায় হবেন। আর যে পিচ্চি ছেলের কথা বললেন, সেই ছেলে এখন তিথির স্বামী, তাই নিজের লিমিট ক্রস করবেন না এবং দূরে গিয়ে কথা বলুন। তুমি কি জানো কার সাথে কথা বলছো পিচ্চি? তিথি, তুমি কি সত্যি এই বাচ্চা ছেলেটার কথা শুনে আমাকে ফিরিয়ে দেবে? আমাদের সম্পর্কটা এত ঠুনকো ছিল না। একবার, মাত্র একবার আমার কথা শোনো তিথি। আকাশ, ওর কোনো কথা শোনার দরকার নেই। ও একটা চরম প্রতারক। চলো আমরা এখান থেকে চলে যাই। আমি ওর ছায়াও মারাতে চাই না। ওকে দেখার পর আমার ঘৃণা হচ্ছে আকাশ। তিথি আকাশের হাত শক্ত করে ধরল। আকাশ শ্যানকে একটা কড়া চাহনি দিয়ে তিথিকে নিয়ে সেখান থেকে হাঁটতে শুরু করলো। শ্যান বারবার তিথিকে ডাকার চেষ্টা করলো এবং অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু তারা কেউ পেছনে ফিরে তাকালো না। তারা দ্রুত একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। শ্যান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের মতোই বিড়বিড়িয়ে উঠল। দিদি, কাজটা তুমি একদম ঠিক করলে না। এই পিচ্চি জুনিয়র ছেলেটার সাথে আমাকে এভাবে অপমান করলে, মনে রেখো এর দাম তোমাকে খুব চড়াভাবে দিতে হবে। সায়ান যা চায় তা পাওয়ার জন্য যে কোনো সীমা পার করতে পারে। তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। বিয়ের আগের দিন তুমি আমাকে নিজে ফোন করে বললে তুমি বিয়েটা করতে চাও না, তুমি একটু সময় চাও। তোমার কথা রাখতে আমি রিস্ক নিয়ে সেদিন বিয়ে করতে আসলাম না, কিন্তু তুমি ঠিকই বিয়ে করে নিলে। ঠিক আছে, ব্যাপার না। তুমি আমাকে শান্তি দাওনি, আমিও তোমাকে শান্তিতে থাকতে দেব না। তোমার পুরো পরিবারকে ধ্বংস করে আমি রাস্তায় নিয়ে আসবো, আই প্রমিস। বাড়িতে ফেরার পথে আকাশ আর তিথি দুজনেই খুব চুপচাপ ছিল। শ্যানের হঠাৎ ফিরে আসা, তার উপর এই রহস্যময়ী হুমকি তিথির মনের ভেতর এক অজানা ভয় ঢুকিয়ে দিয়েছে। তবে আকাশ মনে মনে ঠিক করেছে, ওই লোকটা যদি আবার বিরক্ত করে তাহলে সে এর কঠিন বিহিত করবে। বাড়িতে ফিরে তারা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। রাতে ডিনার টেবিলে সবার সাথে হাসি মুখে কথা বলল। দুজনের মনের কোণে তখনও সায়ানের ছায়া লেগে আছে। ডিনার শেষ হতে না হতে আকাশের বাবা এক বিশেষ ঘোষণা দিলেন। আকাশ, তিথিমা, মন দিয়ে শোনো। কাল সকালে তোমাদের দুজনের কোনো জরুরি কাজ নেই তো? তিথির বাবা আজ ফোন করেছিলেন। উনি তোমাদের দুজনকে কাল ওনাদের বাড়িতে দাওয়াত করেছেন। অনেক দিন তো হলো, তিথিও নিজের বাড়িতে যাওয়া হয়নি। সত্যি আব্বু, বাবা ফোন করেছিলেন? আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার সুযোগ পাবো। আমি কি সত্যিই কাল যেতে পারবো আব্বু? মা বাবার কথা খুব মনে পড়েছিল। ঠিক আছে আব্বু, তুমি যখন বলছো তখন যাবই। তবে তিথি ম্যাডাম, আপনার বাবার বাড়িতে গিয়ে আবার আমাকে জুনিয়র বলে সব ভুলে যাবেন না তো? সেখানেও কিন্তু আমি আপনার স্বামী হিসেবেই যাচ্ছি, মনে থাকে যেন। আপনিও না আকাশ, সব সময় আপনার মাথায় ওইসব দুষ্টুমি বুদ্ধি ঘুরে। আব্বু, আমরা কাল সকালেই বেরিয়ে পড়বো। অনেক কেনাকাটাও করতে হবে বাবার বাড়ির সবার জন্য। আমি সত্যিই খুব খুশি। রাত বাড়ার সাথে সাথে আকাশ আর তিথি তাদের ঘরে গিয়ে ব্যাগপত্র গুছাতে শুরু করলো। তিথি খুব খুশি, কারণ সে তার প্রিয় মানুষদের কাছে ফিরেছে। কিন্তু আকাশের মনে তখনও শায়নের সেই হুমকি বাজছে। ব্যাগ গুছানোর ফাঁকে আকাশ এবার তিথির দিকে তাকালো। তিথি তখন আলমারি থেকে নিজের জামাকাপড় বের করতে ব্যস্ত। তিথি, একটা কথা জিজ্ঞেস করি, শায়ানের সাথে আপনার কি কোনো পুরনো শত্রুতা আছে? ওর চোখের ভাষা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। লোকটাকে খুব বিপজ্জনক মনে হচ্ছে আমার। জানি না আকাশ, ও খুব জেদি আর প্রতিহিংসা পরায়ণ ছোটবেলা থেকেই। তবে তুমি সাথে থাকলে আমার আর কোনো ভয় নেই। চলো তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিই। কাল সকালে দেরি হলে কিন্তু আব্বু আবার ফোন করে রাগারাগি করবে। আকাশ আর কোনো কথা বাড়ালো না। তারা দুজনে মিলে ব্যাগ গুছিয়ে রাখলো।
জানালার বাইরে অন্ধকার রাত হলেও তাদের মনে তখন আগামীকালে নতুন সফরের উত্তেজনা। সকালে মিষ্টি রোদ গায়ে মেখে আকাশ আর তিথি পৌঁছে গেল তিথিদের বাড়ির গেটে। মেয়ে আর জামাই আসবে বলে আগে থেকেই গেটে তোরণ সাজানো হয়েছে। তিথির বাবা আর মা দরজায় দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গাড়ি থেকে নামতে তিথির মা তিথিকে জড়িয়ে তোলেন আর তিথির বাবা আকাশের কাঁধে হাত রেখে পরম মমতায় ভেতরে নিয়ে গেলেন। বিয়ের পর আজই প্রথম তারা এ বাড়িতে পা রাখলো, তাই বাড়ির প্রতিটি কোণ যেন আজ উৎসবে মেতেছে। এসো বাবা আকাশ, ভেতরে এসো। তোমার জন্য কত কি রেঁধে রেখেছি। আমার তিথিমাটা কি তোমাকে খুব জ্বালিয়েছে কয়দিন? ও তো একটু জেদি আর একগুয়ে, তুমিই সামলে নিও বাবা। আরে না মা, আপনার মেয়ে তো একদম লক্ষ্মী। তবে হ্যাঁ, মাঝে মাঝে কলেজের সিনিয়রিটির ভাবটা বাড়িতেও দেখায়। এই যা, তখন আমি একটু বাধ্য জুনিয়র হয়ে গুটিসুটি মেরে থাকি। আসলে ওনার হুকুম অমান্য করার সাহস আমার নেই মা। আম্মু, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। ও সারা দিন আমাকে অস্থির করে রাখে। আর আব্বু, তুমি ওকে এত মাথায় তুলো না তো। এমনিতেই ও খুব ড্যাম কেয়ার টাইপের ছেলে। দেখছো না কেমন সাধু সেজে কথা বলছে? আসলে ও একটা আস্ত শয়তান। দেখেছেন আব্বু, আপনার সামনে আমাকে শয়তান বলছে। আমি তো শুধু আপনার মেয়ের নাচের টিচার হিসেবে একটু কড়া শাসন করি, এতেই ওনার এত রাগ। আপনি বিচার করুন, শিক্ষককে কি কেউ এভাবে অপমান করে? তোরা দেখছি এখনো সেই আগের মতোই আছিস। চল আগে ভেতরে চল, অনেক গল্প হবে। আগে পেট পুড়ে খাওয়া দাওয়াটা শেষ করি। জামাই বলে কথা, আজ কিন্তু কোনো ডায়েট চলবে না আকাশ। দুপুরবেলা ডাইনিং টেবিলে যেন রাজকীয় ভোজের আয়োজন। তিথির মা নিজের হাতে জামের পাতে বড় মাছের মাথা আর মাংস তুলে দিচ্ছেন। সারাদিন আত্মীয় স্বজনের ভিড় আর হাসাহাসিতে সময়টা দ্রুত পার হয়ে গেল। কিন্তু আসল বিপত্তিটা বাঁধল রাতে। তারা যখন শোয়ার জন্য তিথির ঘরে ঢুকলো, তিথি লক্ষ্য করলো তার ছিমছাম ঘরটিতে কোনো সোফা নেই, এমনকি আলাদা শোয়ার মতো কোনো অতিরিক্ত ম্যাট্রেসও নেই। হায় আল্লাহ, আকাশ এখন কি হবে? আমার ঘরে তো কোনো সোফা নেই। তুমি এখন ঘুমাবে কোথায় সেটা তো একবারও ভাবোনি। আম্মুকে কি বলবো একটা আলাদা বিছানা করে দিতে? কেন আলাদা বিছানা কেন? আমি তো এই বড় রাজকীয় বিছানাতে আরাম করে ঘুমাবো। আপনার সমস্যা কি তিথি ম্যাডাম? বাপের বাড়ি এসেছেন বলে কি আমাকে এখন মেঝের শক্ত পাটিতে পাঠাতে চান নাকি? স্বামী হিসেবে এই বিছানায় আমার অর্ধেক ভাগ আছে। অসম্ভব আকাশ, আমরা এক বিছানায় কিভাবে ঘুমাবো? এখানে তো কোনো সোফা নেই যে তুমি আলাদা শোবে। আম্মু বা আব্বু যদি জানতে পারে আমরা আলাদা শুই তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু এক বিছানায় না, না, আমি বরং নিচে পাটি পেতে শোয়ার ব্যবস্থা করি, তুমি বিছানায় ঘুমাও। আরে শুনুন, পাটি পাতার কোনো দরকার নেই। আপনি কি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বলে ভয় পাচ্ছেন, তাই আমাকে বিছানা থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন? নিজের উপর কি আপনার এতই কম ভরসা যে আমাকে পাশে দেখলে আপনার মন বিগড়ে যেতে পারে? মুখ সামলে কথা বলো আকাশ, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না মানে কি? আমাকে কি তোমার মতো অত কাঁচা মনে হয়? ফাজলামোর একটা সীমা থাকা উচিত। আরে বাবা, রাখছেন কেন? আমি তো জাস্ট একটা লজিক্যাল কথা বলছি। আপনি হয়তো ভাবছেন এত হ্যান্ডসাম আর ইয়ং একটা জুনিয়র হাজব্যান্ড পাশে থাকলে আপনার মনটা একটু উথাল পাথাল করতে পারে, আর সেই বড় কোনো অঘটন থেকে বাঁচতেই আপনি আমাকে মাটিতে শোয়াতে চাইছেন। আমি আপনার মনের সব খবর জানি তিথি ম্যাডাম। ফাজিল ছেলে, তোমার এই ফাজলামো কি কখনোই শেষ হবে না? এই নাও তোমার শাস্তি। বড়দের সাথে মুখে মুখে তর্ক করো? ফাজলামোর একটা লিমিট থাকে তো। তোমাকে আজ মেরেই ফেলবো আমি। তিথির আগে ফুসতে ফুসতে বালিশ তুলে আকাশের গায়ে এলোপাথারি মারতে শুরু করলো। আকাশ হাসতে হাসতে বিছানার ওপর গড়াগড়ি খাচ্ছে আর বালিশ দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। তিথি তাকে মারার জন্য তেড়ে যেতে গিয়ে বিছানার ওপর ঝিলিক দিয়ে ঝাঁপিয়ে পড়লো। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো আর সেই তালে তারা একে অপরের খুব কাছাকাছি চলে এলো। ঘরের মৃত আলোয় তিথির ফর্সা মুখটা রাগে আর লজ্জায় লাল হয়ে গেছে দেখে আকাশের হাসি হুট করে থেমে গেল। সে হঠাৎ তিথির হাত দুটো শক্ত করে চেপে ধরল। ঠিকই তো বলেছি, আপনি আসলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলেন, ওই ভয়ে আমার সাথে এক বিছানায় শুতে ভয় পাচ্ছেন। আপনার এই কাপা কাপা হাত আর বড় বড় চোখই বলে দিচ্ছে আপনি মনে মনে কতটা কাঁপছেন। ভয় পাবেন না, আমি তো আপনার নিজেরই স্বামী। আমি মোটেও ভয় পাচ্ছি না। আর অঘটন কেন ঘটবে? তুমি একটা ছোট ছেলে, তোমাকে ভয় পাওয়ার মতো কিছু নেই আমার মধ্যে। তুমি এখন আমার হাত ছাড়ো বলছি। আকাশ, এভাবে তাকিয়ে আছো কেন? ছোট ছেলে? কলেজের সেই দাপুটে সিনিয়র আপু কি এখন একবারের জন্য স্বীকার করবেন
যে এই ছোট ছেলেটাই তার আইনত স্বামী, নাকি সারা রাত এইভাবে আপনার হাত দুটো ধরে আপনার চোখের দিকে তাকিয়ে বসে থাকতে হবে? দেখুন তিথি, আমি একদম ভদ্র হয়ে বিছানার এক পাশে শুয়ে থাকব, আপনি অন্য পাশে। কোনো বিপদ ঘটবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। নাকি আপনি নিজেই বিপদ ডেকে আনতে চাইছেন? তুমি একটা আস্ত শয়তানের হাড়ি আকাশ। আমি জানি না কেন তোমার সাথে আমার বিয়ে হলো। ঠিক আছে, আমি এই পাশে শুচ্ছি, কিন্তু সাবধান, মাঝখানেই বালিশের দেওয়াল থাকবে। এটা পার করলেই কিন্তু তোমার খবর আছে। বালিশের দেয়াল? আপনি তো দেখছি একদম ছোট বাচ্চাদের মতো আইডিয়া দিচ্ছেন। ঠিক আছে ম্যাডাম, আপনার বালিশের দেয়ালই সই। তবে মাঝরাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেয়াল ভেঙে আমার দিকে গড়িয়ে আসবেন না তো। আপনার তো আবার ঘুমের মধ্যে হাত পা ছোড়ার অভ্যাস আছে। চুপ করো আকাশ, একটা কথা বলবে না। লাইট বন্ধ করো, আমার খুব ঘুম পাচ্ছে। আর কাল সকালে আব্বু ডাকার আগে যেন তোমাকে ঘুম থেকে উঠতে দেখি। মেহমান হিসেবে দেরি করে উঠলে খুব খারাপ দেখাবে। তিথি লজ্জার অস্বস্তি নিয়ে বিছানায় একদম কিনারে গিয়ে শুয়ে পড়ল। আকাশ মুচকি হেসে লাইটটা বন্ধ করে দিল। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে তাদের বিছানায়। আকাশ এক পলক পাশে শুয়ে থাকা তিথির দিকে তাকালো। তিথির চোখ বন্ধ করে থাকলো। তার ঘন ঘন নিঃশ্বাস নেওয়া আর হৃৎপিণ্ডের শব্দ আকাশ স্পষ্ট শুনতে পাচ্ছিল। বাপের বাড়িতে এসে তাদের এই প্রথম রাতটা এক অন্যরকম রোমাঞ্চকর নিস্তব্ধতা আর মিষ্টি অস্থিরতায় ভরে উঠল। বেশ কয়েকদিন তিথিদের বাড়িতে আকাশ আর তিথির দারুণ আনন্দ আর হাসি মজায় কেটে গেল। জামে আদরে কোনো কমতি ছিল না। আর আকাশও তার শাশুড়ি মেয়ের হাতের রান্না খেয়ে খুব ভালো দিন পার করেছে। কিন্তু বিপত্তিটা দেখা দিল তাদের ফেরার আগের দিন থেকে। সকাল থেকে তিথির বাবাকে খুব বিমর্ষ আর চিন্তিত দেখাচ্ছে। তিনি ড্রয়িং রুমে বসে বারবার ফোনের দিকে তাকাচ্ছিলেন আর দীর্ঘশ্বাস ফেলছিলেন। আকাশ লক্ষ্য করল তার শ্বশুরমশাইয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আব্বু, সকাল থেকে দেখছি আপনি খুব গম্ভীর হয়ে বসে আছেন। শরীর কি খারাপ লাগছে? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আমরা তো কালই চলে যাব। আপনার এই মুখ ভার দেখলে আমাদেরও মন খারাপ হবে। না রে বাবা আকাশ, তেমন কিছু না। ব্যবসার একটু ঝামেলা চলছে, ও ঠিক হয়ে যাবে। তুই ব্যস্ত হোস না, তোরা আনন্দ কর, আমি একটু আছি। বাবা, তুমি লুকানোর চেষ্টা করছো কেন? আমি তো দেখছি তুমি ফোন ধরছো না আর বারবার অস্থির হয়ে পায়চারি করছো। আম্মুও বলছিল তুমি নাকি রাতে ঘুমাওনি। কি হয়েছে বলবে তো? তিথির বাবা কথাটি এড়িয়ে গিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। কিন্তু দুশ্চিন্তা মানুষের শরীরের উপর কতটা প্রভাব ফেলে তা বোঝা গেল কিছুক্ষণ পরে। বিকেলের দিকে হঠাৎ করে তিথির বাবা সোফা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন। সারার বাড়িতে হুলুস থুলুস পড়ে গেল। আকাশ দ্রুত তাকে ধরে সোফায় শুয়ে দিল এবং মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স ডেকে তাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জানালেন অতিরিক্ত মানসিক চাপের কারণে আজ ওনার রক্তচাপ বেড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। ওগো, তোমার কি হলো? তিথিরে, তোর বাবার তো কখনো এমন হয়নি। আমি এখন কি করব? এই হাসপাতালে তো অনেক খরচ। আমার তো মাথায় কাজ করছে না। আম্মু তুমি শান্ত হও, আকাশ তো আছে, আমি আছি, বাবার কিছু হবে না। বাবা তুমি বরং রিসিপশনে গিয়ে কথা বলো, ভর্তির জন্য কত টাকা লাগবে। আমি বাবার কার্ড আর চেক বই নিয়ে আসছি। আপনি চিন্তা করবেন না মা, আমি সব দেখছি। তিথি, আপনি কার্ডটা দিন, আমি এখনই বিল মিটিয়ে দিচ্ছি। আকাশ তিথির বাবার বিজনেস কার্ড নিয়ে কাউন্টারে বিল দিতে গেল। কিন্তু কিছুক্ষণ পরে আকাশ ফিরে এলো খুব গম্ভীর মুখ নিয়ে। তার পেছনে হাসপাতালে এক কর্মচারী এসে দাঁড়ালো। আকাশের চোখের কোণে তখন এক ধরনের বিস্ময় আর রাগ কাজ করছে। তিথি, একটা বড় সমস্যা হয়ে গেছে। আপনার বাবার বিজনেস অ্যাকাউন্টের সব কার্ড ডিক্লাইন করছে। এমনকি সেভিংস অ্যাকাউন্টেও কোনো ব্যালেন্স নেই দেখাচ্ছে। হাসপাতালের লোক বলছে অ্যাকাউন্ট নাকি পুরোপুরি ফাঁকা। কি বলছো এসব আকাশ? অসম্ভব। বাবার অ্যাকাউন্টে তো সব সময় পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে। কয়েকদিন আগেই তো বড় একটা পেমেন্ট ঢোকার কথা ছিল। আব্বু তুমি কি কিছু জানো? হঠাৎ অ্যাকাউন্ট ফাঁকা হলো কিভাবে? আমি তো কিছুই জানি না মা। তোর বাবা তো ব্যবসার সব কাজ সায়ান আর ওর বাবার সাথে পার্টনারশিপে করতো। ইদানিং সায়ানের সাথে বিয়ের কথা ভেঙে যাওয়ায় ওনারা নাকি একটু ঝামেলা করেছিলেন। কিন্তু টাকা সব উধাও হয়ে যাবে সেটা তো ভাবিনি। আকাশ এই কথা শুনে আর এক মুহূর্ত দেরি করল না। সে তার নিজের কিছু সোর্স ব্যবহার করে এবং ব্যাংকের পরিচিত একজনের মাধ্যমে তখনই ইনভেস্টিগেশন শুরু করলো। প্রায় ঘন্টাখানেক ছোটাছুটির পর আকাশ যখন ফিরে এলো তখন তার জল শক্ত হয়ে আছে। রাগে তার হাত কাঁপছে। তিথি, আমি জানতে পেরেছি কি হয়েছে। এটা কোনো টেকনিক্যাল সমস্যা নয়, এটা একটা পরিকল্পিত ধোঁকাবাজি।
সায়ান আপনার বাবার সব জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছে এবং জালিয়াতি করে সব পার্টনারশিপ পেপার ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, সে আপনার বাবার নামে বিশাল একটা লোনও দেখিয়ে রেখেছে। সায়ান আপনাদের পথে বসানোর ব্যবস্থা করে পালিয়েছে। ও এতটাই নিচে নামতে পারলো? শুধু বিয়ে ভেঙেছি বলে ও আমার বাবার তিল তিল করে গড়া ব্যবসাটাও শেষ করে দিল। আকাশ, এখন বাবার চিকিৎসা হবে কিভাবে? আমরা তো এখন একদম অসহায় হয়ে পড়লাম। অসহায় ভাববেন না তিথি। সায়ান ভেবেছে সে খুব চালাক, কিন্তু সে জানে না সে কার সাথে পাঙ্গা নিয়েছে। ও আমার পরিবারের সম্মান নিয়ে খেলেছে। আমি প্রতিজ্ঞা করছি তিথি, সায়ানকে আমি এমন শিক্ষা দেব যে ও জীবনে আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না। সায়ান যা যা কেড়ে নিয়েছে আমি তার ডাবল ওর থেকে উসুল করব। আকাশের কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যে তিথি তার মা আর কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু হাসপাতালে বেডে শুয়ে থাকা নিথর তিথির বাবার দিকে তাকিয়ে সবার মনে একরাশ আতঙ্ক দানা বাঁধল। আকাশ মনে মনে সায়নের বিরুদ্ধে এক মারাত্মক শক কষতে শুরু করলো। কলেজে সেই চঞ্চল জুনিয়র ছেলেটা যেন মুহূর্তেই এক গম্ভীর আর প্রতিহিংসা পরায়ণ পুরুষে পরিণত হলো। লড়াইটা এখন আর শুধু সায়ন আর তিথির মধ্যে নেই, এটা এখন আকাশের সম্মানের লড়াই। গত কয়েকটা দিন আকাশের উপর দিয়ে যেন প্রলয় বয়ে গেছে। সে ঠিকমতো খাওয়া দাওয়া বা ঘুম কিছুই করেনি। তার চোখে মুখে ছিল শুধু প্রতিশোধের নেশা। আকাশ তার বন্ধুদের এবং ব্যক্তিগত কিছু আইনি সোর্সের সাহায্যে নিয়ে দিনরাত এক করে সায়নের সব জালিয়াতির নথিপত্র জোগাড় করেছে। অবশেষে আকাশ সার্থক হলো। সায়ন এবং তার বাবা যে অত্যন্ত চতুরতার সাথে তিথির বাবার সই জাল করে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেছে, তার সব অকাঠ্য প্রমাণ এখন আকাশের ব্যাগে। আকাশ পুলিশ ফোর্স নিয়ে সরাসরি সায়ন্তর অফিসে হানা দিল। সায়ন তখন নিজের কেবিনে বসে জয়ের হাসি হাসছিল। ঠিক তখনই পুলিশ তার হাতে হাতকড়া পরিয়ে দিল। আকাশ, তুমি কাজটা মোটেও ভালো করলে না। তুমি জানো না আমি কে? এই পিচ্ছে একটা ইম্যাচিওর ছেলে হয়ে তুমি আমার এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য ধ্বংস করলে। তোমার সাহস তো কম নয়। পুলিশ অফিসার, আপনারা ওকে কেন ধরছেন না? ও তো জাস্ট একটা কলেজের স্টুডেন্ট। মিস্টার সায়ান, চিৎকার করে লাভ নেই। আপনি যাকে কলেজের স্টুডেন্ট ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, সেই স্টুডেন্টই আপনার জালিয়াতের সব নাড়িভুড়ি বের করে ফেলেছে। এই যে দেখুন আপনার জাল সইয়ের কপি আর ট্রান্সফার হিস্ট্রি। আপনি ভেবেছিলেন তিথির বাবাকে হসপিটালে পাঠিয়ে আপনি সব হজম করে ফেলবেন। আকাশ থাকতে সেটা অসম্ভব। অফিসার, ওকে এখনই নিয়ে যান। তিথি কোথায়? আমি ওর সাথে কথা বলতে চাই। তিথিকে ডাকো। ও নিশ্চয়ই এসব জানে না। ও জানলে কখনোই আমাকে এভাবে জেলে পাঠাতে পারতো না। ঠিক সেই সময় তিথি আর তার বাবা হসপিটাল থেকে ছাড়া পেয়ে পুলিশের গাড়ির শব্দ শুনে সেখানে এসে পৌঁছালেন। তিথির বাবা এখনও বেশ দুর্বল। তিনি তার চোখের সামনে সায়নদের এই জঘন্য রূপ দেখে তিনি পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। সায়ন তিথিকে দেখা মাত্রই পাগলের মতো তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তিথি, তিথি শোনো তিথি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। আমি তোমাকে বিয়ে করে রাজা রানীর মতো সুখে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? তুমি বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আমাকে পুরো সমাজের সামনে অপমান করলে। আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে আসতে নিষেধ করেছিলে। আর এখন এই ছোট্ট একটা ছেলেকে বিয়ে করে স্বামী স্ত্রী খেলা করছো। এটা কি ঠিক হলো তিথি? আমার প্রতি তোমার কি কোনো মায়া নেই? ভালোবাসা? তুই এই পবিত্র শব্দটা তোর মুখে আনিস না সায়ান। ঘৃণা হচ্ছে আমার। তুই ভালোবাসার মানে বুঝিস? তুই আমার বাবাকে পথে বসাতে চেয়েছিলি, তাকে হার্ট অ্যাটাক পর্যন্ত করিয়েছিস শুধু টাকার লোভে। তুই বলছিস আমায় ভালোবাসতিস? যে মানুষটা তোকে নিজের সন্তানের মতো বিশ্বাস করতো, তার সব কেড়ে নিয়ে তুই এখন বড় বড় কথা বলছিস। তিথি আর নিজেকে এক মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ করতে পারল না। সে সজোরে সায়নের গালে পরপর কয়েকটা চড় কষিয়ে দিল। সায়নের মাথাটা অপমানে একদিকে হেলে পড়ল, আর পুরো অফিস এলাকা এক লহমায় নিস্তব্ধ হয়ে গেল। ভাগ্যিস সেদিন তোকে ব্ল্যাকমেল করে বিয়েটা ভেঙেছিলাম সায়ান, না হলে আজ তোর মতো একটা হীনমন্য জানোয়ারের ঘরে আমাকে বন্দিনী হয়ে থাকতে হতো। তোর মতো নিচু মনের মানুষের ছায়াও যে আমি মারাইনি, তার জন্য আমি নিজেকে হাজারবার ভাগ্যবতী মনে করি। তুই যাকে বারবার বাচ্চা ছেলে বলে অপমান করছিস, সেই আকাশই আজ প্রমাণ করে দিয়েছে যে সে তোর চেয়ে 1000 গুণ বেশি যোগ্য এবং প্রকৃত পুরুষ। ও আজ আমার বাবাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছে, আর আমাদের পরিবারের সম্মান ধুলো থেকে তুলে এনেছে। তুই ওর নখেরও যোগ্য নোস। তিথি, তুমি ভুল করছো। এই ছেলেটা তোমাকে কখনোই আমার মতো স্ট্যাটাস দিতে পারবে না। তুমি একদিন ঠিকই আফসোস করবে। আকাশ, তুমি জিতে গিয়েও হেরে গেলে, আমি ফিরে আসবোই। সেই সুযোগ আপনি পাবেন না সায়ান সাহেব। জেলের ঘানি টানতে টানতে আপনার সব স্ট্যাটাস বেরিয়ে যাবে।
পুলিশ অফিসার, দয়া করে এই জঞ্জালগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে যান। এদের মুখ দেখতেও ঘৃণা লাগছে আমাদের। পুলিশের গাড়ি শান আর তার বাবাকে নিয়ে সাইরেন বাজিয়ে চলে গেল। রোদের তেজ তখন অনেকটা কমে এসেছে। অফিসের সামনে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। তুলির বাবা এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার চোখে তখন অন্তপে জল টলমল করছিল। তিনি ধীর পায়ে কম্পিত হৃদয় আকাশের সামনে এসে দাঁড়ালেন। আকাশের মাথায় হাত রেখে তিনি নিঃশব্দে কান্নায় ভেঙে পড়লেন। আকাশ বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি একটা অপরাধী। আমি শুধু ব্যবসার সাথে নিজের ব্যবসায়িক পার্টনারশিপ বাঁচানোর জন্য আমার কলিজার টুকরো মেয়েটাকে ওই পশুর হাতে তুলে দিতে চেয়েছিলাম। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম ক্ষমতার লোভে। আর যদি তুমি না থাকতে, তবে আমার মেয়েটাকে সারাটা জীবন মরুভূমি হয়ে যেত, আর আমি মরে কবরে শান্তি পেতাম না। আমি আজ নিজের ভুল বুঝতে পারছি বাবা। আব্বু, প্লিজ ওসব পুরনো দুঃখের কথা মনে করে নিজেকে ছোট করবেন না। আপনি তিথির বাবা, মানে আজ থেকে আপনি আমারও পরম শ্রদ্ধেয় বাবা। আপনার বিপদ দেখা আর আপনার সম্মান বাঁচানো আমার দায়িত্ব ছিল। আর তিথি তো শুধু আমার কলেজের সিনিয়র আপু নয়, ও এখন আমার জীবন। ওর জন্য আমি পৃথিবীর যে কোনো শক্তির সাথে লড়তে পারি। বাবা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওয়া। আমাদের ঘর বাড়ি বা টাকা পয়সা হয়তো সায়নরা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমাদের পরিবারের এই আত্মিক টান কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না। আর আকাশ, ও হয়তো বয়সে আমার ছোট, কিন্তু ওর সাহসিকতা আর ওর মনটা হিমালয়ের মতো বিশাল। আমি গর্বিত যে ও আমার স্বামী। তিথির বাবা আকাশের হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরলেন। তার মনে আজ এক পরম প্রশান্তি খেলা করছে। তিনি বুঝতে পারলেন যে আকাশ শুধু একজন ভালো জামাই নয়, সে এই পরিবারের সত্যিকারের মেরুদণ্ড এবং রক্ষাকর্তা। আকাশ আর তিথি একে অপরের দিকে এক গভীর দৃষ্টিতে তাকালো। তাদের এই টক ঝাল মিষ্টির সম্পর্কের আড়ালে আজ এক গভীর শ্রদ্ধা আর অটুট ভালোবাসার জন্ম নিল। বাড়ি ফেরার পথে রিকশায় আকাশের কাঁধে আলতো করে মাথা রেখে তিথি ভাবল, জীবনের সবচেয়ে কঠিন সময়ে সে সবচেয়ে সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছে। শায়নে সেই জঘন্য চক্রান্তের কালো মেঘ কেটে যাওয়ার পর আকাশ আর তিথির জীবনে এক নতুন ভোরের সূচনা হয়েছে। তিথির বাবা এখন পুরোপুরি সুস্থ, আর আকাশ এখন তিথির চোখে শুধুই একজন জুনিয়র নয়, বরং তার বিপদে পরম বন্ধু আর রক্ষাকর্তা। দিন দিন তাদের সম্পর্কের রসায়ন যেন আরও গাঢ় আর মায়াবী হয়ে উঠছে। কলেজের ক্লাস শেষে বাড়ি ফিরে এখন আর তারা আগের মতো সাপে নেউলে ঝগড়া করে না, বরং একে অপরের সান্নিধ্য পাওয়ার জন্য মুখিয়ে থাকে। বিকেল হলেই তারা ঘরে বেলকনিতে বসে চা খায় আর নাচে প্র্যাকটিস নাম করে একে অপরের আরও নিবিড় সান্নিধ্যে আসে। তিথি ম্যাডাম, আপনি কি একটা জিনিস ইদানিং খেয়াল করেছেন? আজকাল আপনি আমাকে আগের মতো আর কথায় কথায় ধমকান না। এমনকি কলেজের সেই দাপুটে আর খতরনাক লোকটাও আপনার মুখ থেকে কোথায় যেন হারিয়ে গেছে। ব্যাপারটা কি বলুন তো? আমাকে দেখে কি এখন আর আগের মতো রাগ হয় না আপনার? নাকি আপনার কঠিন মন আমার ভালোবাসার কাছে হার মেনেছে? রাগ হবে না কেন? রাগ তো আগের চেয়েও বহুগুণ বেড়েছে। তবে এখন সেই রাগের চেয়ে বেশি কেন জানি না ভয় হয়। ওই যে সেদিন তুমি যেভাবে হিরোর মতো একাই সব পরিস্থিতি সামলালে, তারপর থেকে তোমাকে আর সেই ছোট জুনিয়র ভাবতে পারছি না। কিন্তু তাই বলে ভেবো না যে তুমি আমার হাত থেকে সব পার পেয়ে যাবে। আমার কলেজের শাসন কিন্তু চলবেই, সেটা মাথায় রেখো জনাব। ও আচ্ছা, শাসন এখনও চলবে? তাহলে চলুন কালকে সেই রোমান্টিক ড্যান্সের মেইন স্টেপটা আরেকবার প্র্যাকটিস করি। আপনার শাসনের চোটে তো আমার পায়ের পেশিতে একদম টান ধরে গেছে। আজ কিন্তু একটা শর্ত আছে তিথি, আজ আমি টিচার হব আর আপনি হবেন আমার বাধ্য স্টুডেন্ট। রাজি তো? ইদানিং তোমার সাহস আকাশ ছোঁয়া হয়ে গেছে। আকাশ, আমাকে স্টুডেন্ট বানাতে চাও? এত বড় স্পর্ধা তোমার? ঠিক আছে, দেখি তোমার তাল জ্ঞান আর নাচের ছন্দ কতটুকু বেড়েছে। মিউজিক চালাও, আমি দেখছি তুমি আমাকে নতুন কি শেখাও। আর যদি ভুল করো তবে কিন্তু কানমোলা খেতে হবে। আকাশ মুচকি হেসে ঘরের লাইটগুলো কমিয়ে দিল, একটা হালকা রোমান্টিক সুর অন করে দিল। ঘরে সেই মায়াবী আবছে আলোয় তারা দুজন একে অপরের মুখোমুখি এসে দাঁড়ালো। আকাশ ধীর পায়ে তিথির দিকে এগিয়ে গেল এবং এক হাত তিথির সরু কোমরের ওপর রাখলো। তিথি হঠাৎ আকাশে এমন স্পর্শে চমকে উঠে তার গভীর চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো দুষ্টামি নেই, আছে এক বুক গভীর আর নিবিড় ভালোবাসা। তিথিও আলতো করে তার দুহাত আকাশের কাঁধে রাখলো এবং ছন্দ মিলিয়ে তুলতে শুরু করলো। তিথি, আপনি যখন এইভাবে ডাগর ডাগর চোখে আমার দিকে তাকিয়ে থাকেন, তখন আমার মনে হয় পুরো পৃথিবীটা যেন ঠিক এই মুহূর্তে থেমে
যাক, কেন জানি না মনে হয় আপনাকে আরও নিবিড়ভাবে নিজের কাছে টেনে নেই। আচ্ছা তিথি, আপনি কি এখন আমাকে শুধু একটা ছোট জুনিয়র হিসেবেই দেখেন, নাকি আপনার মনের মণিকোঠায় আমার জন্য অন্য কোনো বিশেষ নাম জমা হয়েছে? তুমি মানুষটা বড্ড বেশি জেদি আর একগুঁয়ে আকাশ। যা চাও তা যেইভাবেই হোক আদায় করেই ছাড়ো। আর এই যে তুমি সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখো আর আমার সব বিপদ থেকে আগলে রাখো, এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তোমাকে ছাড়া এখন এই বিশাল ঘরটাকেও আমার কাছে বড় ফাঁকা আর একা মনে হয়। অভ্যাস নাকি ভালোবাসা? সত্যি করে বলুন তো তিথি, আমার এই পাগলামিগুলো কি আপনার একদমই ভালো লাগে না? আমি জানি আপনার হৃৎপিণ্ড এখন কি বলছে। ওটা তো আমার নামেই দ্রুত লয়ে ধুকপুক করছে, তাই না? আপনি স্বীকার না করলেও আপনার চোখের ভাষা সব বলে দিচ্ছে তিথি। তুমি একটা আস্ত শয়তানের বাচ্চা আকাশ। মানুষের মনের গোপন কথা পড়তে তোমাকে কে শিখিয়েছে শুনি? হ্যাঁ, ভালো লাগে তোমার ওই ভুবন ভুলানো দুষ্টু হাসি, আমার সাথে কারণে অকারণে অনর্থক তর্ক করা আর বিপদে আমার সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ানো, সবই আমার ইদানিং খুব ভালো লাগে। এখন কি শান্তি হয়েছে কথাগুলো শুনে? আকাশ তিথিকে আরও নিবিড়ভাবে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। তারা দুজন মিউজিকের তালে তালে খুব ধীরে লয়ে একে অপরের সাথে মিশে দুলতে শুরু করলো। তিথি আকাশের চড়বুকে মাথা রেখে এক পরম স্বর্গীয় প্রশান্তি খুঁজে পেল। বাসর রাতে সেই দূরত্ব আর মনের কোণে সব দ্বিধা আজ পুরোপুরি মুছে গেছে। আকাশের তপ্ত নিঃশ্বাস তিথির ঘাড়ে কাছে অনুভূত হচ্ছে, যা তাকে এক অদ্ভুত শিহরণ আর নেশায় আচ্ছন্ন করে দিচ্ছে। তিথি, একটা কথা আমাকে দেবেন? কলেজ শেষ হোক বা না হোক, আমাদের এই টক ঝাল মিষ্টি খুনসুটি যেন সারা জীবন ঠিক এমনটাই থাকে। আমি চাই না আমরা সেই বোরিং আর গম্ভীর স্বামী স্ত্রী হয়ে যাই। আমি আপনার সেই সারা জীবনের দুষ্টু জুনিয়র হয়েই থাকতে চাই, যে সবসময় আপনাকে রাগাবে আর পরক্ষণেই ভালোবেসে আপনার সব মান ভাঙাবে। আমি তোমাকে আজ প্রমিস করছি আকাশ, তোমার এই মিষ্টি দুষ্টুমিগুলোই তো এখন আমাকে বেঁচে থাকার কারণ। তবে মনে রেখো, কলেজের গেটে পা রাখলেই কিন্তু আমি আবারও তোমার করা সিনিয়র আপু। সেখানে কিন্তু আমার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করো না, তাহলে আবার কিন্তু সবার সামনে তোমার কান টেনে দেবো আমি। আচ্ছা বাবা, মেনে নিলাম। কলেজের গেট পর্যন্ত আমি আপনার বাধ্য ছাত্র আর অনুগত জুনিয়র, কিন্তু এই চার দেয়ালের ভেতর আমি আপনার সব। এখানে আপনার সিনিয়রিটি চলবে না। এখন বলুন তিথি ম্যাডাম, আপনার এই টিচারকে একটা মিষ্টি উপহার দেবেন না? এত সুন্দর আর রোমান্টিকভাবে প্র্যাকটিস করালাম যে আপনাকে। উপহার? কি এমন উপহার চান শুনি জনাব? আপনার তো আবদারের শেষ নেই। আবদারটা বলেই ফেলুন দেখি, আপনার কি মনে চলেছে? আকাশ আর কোনো কথা না বলে তিথির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। জানালার পাতলা পর্দাগুলো রাতের মৃদু বাতাসের তালে কাঁপছে, আর বাইরে রূপালি চাঁদের আলো যেন তাদের উপর আশীর্বাদ ঢেলে দিচ্ছে। আকাশ ধীরে ধীরে তিথির লালচে ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে গেল। তিথি এক অজানা আবেশে আর লজ্জায় চোখ বন্ধ করে ফেল। এক নিবিড় আর পবিত্র ভালোবাসার মুহূর্তে তাদের দুজনকে আজ এক অদৃশ্য অটুট সুতোয় বেঁধে ফেল। তাদের এই খুনসুটিময় সম্পর্কের আজ এক পূর্ণাঙ্গ রোমান্টিক মিলন ঘটল। আজ সেই বহু প্রতীক্ষিত কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন। পুরো কলেজ ক্যাম্পাস আজ আলোকসজ্জায় ঝলমল করছে। অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সবার নজর এখন স্টেজের দিকে। ব্যাক স্টেজে তিথি আর আকাশ নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে। তিথি পরনে লাল পেরে সাদা শাড়ি আর কপালে বড় একটি লাল টিপ। অন্যদিকে আকাশ পড়েছে তার সাথে মানানসই ধবধবে সাদা পাঞ্জাবি। আকাশকে বেশ শান্ত দেখালো। তিথি কিছুটা অস্থির হয়ে বারবার পায়চারি করছে আর শাড়ির আঁচল আঙ্গুলে প্যাঁচাচ্ছে। আকাশ তার হাত আলতো করে তিথির কাঁধে রেখে তাকে নিজের দিকে কিছুটা টেনে নিল এবং তাকে অভয় দিতে শুরু করলো। তিথি ম্যাডাম, আপনি কি সত্যি খুব ভয় পাচ্ছেন? কলেজের সেই দাপুটিয়ার নাম করা সিনিয়র আজ স্টেজে নামার আগে এভাবে কাঁপছে কেন বলুন তো? আমাকে একটু দেখুন, আমি কিন্তু একদম ফুরফুরে মেজাজে আছি। ভয়কে জয় করতে শিখুন ম্যাডাম। আমি পাশে থাকতে আপনার এত টেনশন কিসের? আপনি শুধু আমার চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকুন, বাকি সবটা আমি একাই সামলে নেব। আকাশ, তুমি বুঝছো না কেন? এটা শুধু একটা সাধারণ নাচ নয়। পুরো কলেজের শিক্ষক আর স্টুডেন্টরা তাকিয়ে আছে আমাদের দিকে, আর তোমার ওই দুষ্টুমিগুলোর কথা ভেবেই আমার বুকের ভেতরটা গুড়গুড় করছে। স্টেজে গিয়ে আবার আমার সাথে ওরকম ফাজলামো শুরু করে দিও না যেন, তাহলে কিন্তু আমার মান সম্মান সব ধুলোয় মিশবে।
তুমি অন্তত একটু সিরিয়াস থেকো। মঞ্চের ভারী পর্দা সরে যেতে মোহনীয় এক রোমান্টিক মিউজিক বেজে উঠল। আকাশ আর তিথি ধীরল হয়ে স্টেজের মাঝখানে এসে তাড়াতাড়ি দাঁড়ালো। শুরু হলো তাদের সেই জাদুকরী আর ছন্দময় নাচ। প্রতিটি স্টেপ ছিল অত্যন্ত নিখুঁত এবং প্রতিটি মুদ্রা ছিল মায়াবী আবেদনে ভরা। আকাশ যখন তিথিকে আলতো করে শূন্য তুলে এক চক্কর ঘুরিয়ে আনলো, তখন পুরো হলরুম এক পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। নাচের একদম শেষ মুহূর্তে আকাশ তিথির কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল, যা শুনে তিথির মুখ রাঙ্গা আর এক মায়াবী হাসি ফুটে উঠল। নাচ শেষ হতে পুরো অডিটোরিয়াম মুহূর্ত করতালিতে ফেটে পড়ল। প্রিন্সিপাল স্যার অত্যন্ত আনন্দিত হয়ে স্টেজে এসে তাদের প্রশংসা করলেন, কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে আকাশ মাইক্রোফোনটি নিজের হাতে চেয়ে নিল এবং তিথির হাত শক্ত করে ধরল। থ্যাংক ইউ সবাইকে এই ভালোবাসার জন্য। আজ এই বিশেষ মুহূর্তে আমি একটা গোপন কথা সবার সামনে বলতে চাই। আপনারা সবাই হয়তো ভাবছেন আমরা আজ শুধু সেরা একটা ডুয়েট পারফরমেন্স দিয়েছি, কিন্তু সত্যিটা হলো তিথি শুধু আমার কলেজের ড্যান্স পার্টনার বা সিনিয়র আপু নয়। তিথি আমার ঘরের ও আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তিথি আসলে আমার আইনত বিবাহিত স্ত্রী। তিথি, আমি জানি আমাদের এই বিয়েটা হয়তো খুব অদ্ভুত পরিস্থিতিতে হয়েছিল, কিন্তু আজ আমি এই হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে স্বীকার করছি, আমি আপনাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি। আপনি কি আমাকে এই অবাধ্য আর পাগল জুনিয়র স্বামী হিসেবেই সারা জীবন ভালোবেসে শাসন করে যাবেন? আকাশের এই সাহসী ঘোষণা শুনে পুরো অডিটোরিয়াম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তিথি তখন চরম লজ্জায় আর পরম আনন্দে মাথা নিচু করে আকাশের হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। সে আবেগে নিজের চোখের পানি মুছে আকাশের চোখের দিকে তাকিয়ে সবার সামনে তার মনে কথা প্রকাশ করলো। তুমি মানুষটা সত্যি একটা আস্ত শয়তানের বাচ্চা আকাশ। সবার সামনে এভাবে আমাকে লজ্জায় ফেলে দিলে। তবে আজ আর আমি কোনো কিছু লুকিয়ে রাখবো না। হ্যাঁ আকাশ, আমিও তোমাকে জান দিয়ে ভালোবাসি। তোমার এই মিষ্টি পাগলামি, তোমার এই ছায়ার মতো আগলে রাখা আর তোমার এই একগুয়ে জেদ সবই এখন আমার বেঁচে থাকার অক্সিজেন। আমি চাই সারা জীবন তুমি আমার এই দুষ্টু জুনিয়র হয়েই থেকো, যাকে আমি অধিকার নিয়ে সারা জীবন ভালোবেসে শাসন করতে পারবো। আজ এই সবার সামনে আমি বলছি, আমি তোমার হয়েই থাকতে চাই। তিথির এই স্বীকারোক্তির পর পুরো হলরুমে আবারও হাততালির জোয়ার বয়ে গেল। শিক্ষকরা হাসি মুখে মঞ্চে এগিয়ে এসে এই নব দম্পতিকে মন ভরে দোয়া করতে লাগলেন। বন্ধুরা হইহুল্লোড় আর শীষ দিয়ে চারপাশ মাতিয়ে তুলো। আকাশ আর তিথি স্টেজের মাঝখানে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে জয়ের হাসি হাসল। অনুষ্ঠান শেষ যখন তারা হাত ধরাধরি করে কলেজের মূল গেট দিয়ে আসছিল, তখন বিকেলের আবছা সোনালি রোদ তাদের দুজনের মুখে এসে পড়ল। আকাশ তিথির দিকে তাকিয়ে মুচকি হেসে আলতো করে তার কাজ জড়িয়ে ধরল। তারা দুজনেই আজ মনে মনে অনুভব করলো যে জীবনের আসল বড় অনুষ্ঠান তো মাত্র শুরু হলো। তাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটি এভাবেই এক সার্থক আর পরিপূর্ণ সুখের সমাপ্তিতে পৌঁছে গেল। এভাবেই সারা জীবন বেঁচে থাকবে সকল ভালোবাসা।